গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল। আজকে আমরা ইংলিশ পেডাগজির উপরে কিছু কোয়েশ্চেন্স করব। টোটাল 75টা কোয়েশ্চেন্স আছে। ওকে, সোজা কোয়েশ্চেন্স আছে, তোমরা পারবে। কেমন? তার সাথে কয়েকটা জিনিস আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, অপশনগুলো আমি দাগিয়ে দিই, 1 2 3 4 করে আছে। বলা হয়েছে আ চাইল্ড ইন ক্লাস 2 রাইটস, এইভাবে সে লিখছে। আই লাইক, এল এ আই কে, লাইক লিখছে সে এল এ আই কে। আই লাইক টু রিড আ বুক ইনস্টিড অফ রাইটিং। তার লেখা উচিত কি ছিল যে আই লাইক টু রিড আ বুক, তাই তো? এইভাবে, কিন্তু সে এইভাবে লিখছে। তার মানে হোয়াট ডাজ দ্য চাইল্ডস রাইটিং শো? বাচ্চাটার লেখা দেখে তুমি কি বুঝতে পারছো? অপশন 1 বলেছে হি নিডস রেমিডিয়াল ক্লাসেস টু ইমপ্রুভ স্পেলিং। তাকে রেমিডিয়াল ক্লাস দিতে হবে, সংশোধনমূলক শিক্ষণ দিতে হবে। কেন? তার বানান সংশোধনের জন্য। সেকেন্ড অপশন বলেছে হি হ্যাজ ইউজড ইনভেন্টেড স্পেলিং। সে নতুন স্পেলিং আবিষ্কার করে সেটাকে ব্যবহার করছে। থার্ড বলেছে হি ইজ নট পেইং এনি অ্যাটেনশন ইন দ্য ক্লাস। সে ক্লাসে কোনো অ্যাটেনশন পে করেনি, অ্যাটেনশন দেয়নি। নেক্সট বলেছে হি নিডস টু ওয়ার্ক অন ফোনেটিক্স, মানে সাউন্ড রিলেটেড যে বিষয়গুলো তার উপর কাজ করতে। অপশন কি হবে আনসার? অপশন 1। সে স্পেলিংয়ে ভুল করছে, তার মানে তার স্পেলিংটাকে ইমপ্রুভ করার জন্য তাকে রেমিডিয়াল ক্লাস দিতে হবে। ওকে, নেক্সট। রোল প্লে শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ। প্রত্যেকটা ভাষা সংক্রান্ত, ভাষা শিক্ষা সংক্রান্ত ক্লাসরুমে রোল প্লে এটাকে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রাখতে হবে। কেন? ইংলিশ পেডাগজি কিন্তু তোমাদের বাংলাতেও কাজে লাগবে। ইংলিশ পেডাগজি আছে তাই ইংলিশে, আর সিটেটেও কিন্তু তোমাদের ইংলিশ আর হিন্দিতে কোয়েশ্চেন থাকবে। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা বাংলা সেটা বাংলায় থাকবে, বাকি পেপারগুলো ইংলিশ হিন্দি অল্টার করে এভাবে থাকবে। নেক্সট, তো অপশনগুলো কি বলেছে যে রোল প্লেকে কেন ইন্টিগ্রাল পার্ট করা উচিত? বলেছে ইট ইজ ভেরি ইউজফুল টু মেনটেন সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। ক্লাসে শান্তি বজায় রাখার জন্য এটা দরকার। নাকি ইট এনেবল স্টুডেন্টস টু এনগেজ ইন মিনিংফুল টক, মানে বাচ্চারা যাতে কথা বলে কিন্তু সেটা যেন অর্থপূর্ণ হয়। নাকি বলেছে ইট এনেবল স্টুডেন্টস টু মেমোরাইজ দ্য স্টোরি, গল্পটা মনে রাখতে, মেমোরাইজ করার জন্য। নাকি ইট এনেবলস গার্লস অ্যান্ড বয়েজ টু ইন্টারাক্ট ফ্রিলি, মানে ছেলে এবং মেয়েরা একদম ফ্রি ওয়েতে যাতে কথোপকথন করতে পারে, মিথস্ক্রিয়া ইন্টারাকশন করতে পারে। কি হবে? রোল প্লে, বাচ্চারা তো শিখছে, কিন্তু তার মাধ্যমে অ্যাকর্ডিং টু অপশনস, অপশন 2 হবে কারেক্ট আনসার। কেন? না, কারণ এর মাধ্যমে বাচ্চারা কথা বলবে, কিন্তু সেই কথাটা যেন প্রাসঙ্গিক হয়, মিনিংফুল হয়। ঠিক আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য তাদেরকে রোল প্লেতে এনগেজ রাখতে হবে। ক্লাসরুমও ম্যানেজমেন্ট হলো, তার সাথে এটাও হচ্ছে। তো মেইনলি কারেক্ট অপশন হবে আমাদের অপশন 2। নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি। এটা প্রাইমারি টেট 2022-এ এসেছিল। বাচ্চাদেরকে যে ক্লাসে বসাবে তার জন্য ক্লাস অ্যারেঞ্জমেন্ট, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কী হবে? নিশ্চয়ই কোনো ফিক্সড প্যাটার্ন হবে না, ফ্লেক্সিবল হবে। এটা সবাই জানো যে ফ্লেক্সিবল হবে, কিন্তু প্ল্যান্ড হবে নাকি আনপ্ল্যান্ড হবে, এখানেই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। দেখো, ডাইভার্স ক্লাসরুম মানে সেখানে অনেক রকমের বাচ্চা আসে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে হোক, সোশিও ইকোনমিক হোক বা কালচারাল দিক থেকে হোক, বা কারোর ক্ষেত্রে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, কারোর ক্ষেত্রে অডিও ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, কারো ক্ষেত্রে বোধ থাকতে পারে, এরকম অনেক সমস্যা হতে পারে। তার মানে কি, তুমি যদি পুরোটাই ফ্লেক্সিবল করে দাও, কোনো প্ল্যান না রাখো, তাহলে কি হলো, যারা ধরো চোখে দেখতে পায় না ঠিকঠাকভাবে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, কোনো কারণে ধরো আবঝা দেখে বা চোখে অনেক পাওয়ার রয়েছে, তখন তাদেরকে কি হবে, পেছনে বসতে হলো। সে কোনোদিন দেরি করে এসে সাপোজ পেছনে বসতে হলো তাকে। তার মানে কি, তার সেদিনের টোটাল ক্লাসটাই মাটি হবে, কিছু শিখতে পারবে না, বোর্ড দেখতে পাচ্ছে না, কোনো ছবি দেখতে পাচ্ছে না, তাই না? তার মানে কি, সিটিং অ্যারেঞ্জমেন্ট ডাইভার্স ক্লাসরুমের ক্ষেত্রে ফ্লেক্সিবল হবে কিন্তু প্ল্যান্ড হবে। কেমন? ফ্লেক্সিবল হবে কিন্তু প্ল্যান্ড হবে, মানে যাদের অসুবিধা রয়েছে তাদেরকে সেইভাবে বসানো, যাদের অডিও প্রবলেম রয়েছে তাদেরকে সেইভাবে বসানো, নর্মাল বাচ্চাদের সেইভাবে বসানো, ওই বিষয়টার কথা বলা হচ্ছে। ওকে, তো অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করছি। নেক্সট,
সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবল সো দ্যাট, সিটিং অ্যারেঞ্জমেন্টকে ফ্লেক্সিবল করা হলো, একটু ঘুরিয়ে দেওয়া আছে প্রশ্নটা দেখো, চারটি অপশন। এবারে কিভাবে সেটাকে ফ্লেক্সিবল করা হচ্ছে, বলছে দ্য টিচার এনশিওরস ইকুয়ালিটি প্রিভেলস ইন হার ক্লাসরুম, মানে সবাই ইকুয়াল, নাকি চিলড্রেন হ্যাভ দ্য ফ্রিডম টু মুভ দেয়ার সিটস ওয়ের এভার দে ওয়ান্ট, বাচ্চারা চাইলে যেখানে খুশি বসতে পারে, নাকি থার্ড অপশন বলেছে মেনি গ্রুপস পেয়ার অর হোল ক্লাস অ্যাক্টিভিটিস ক্যান বি কন্ডাক্টেড ইজিলি, মানে ক্লাসরুমটাকে এভাবে বাচ্চাদেরকে বসানো হবে যাতে কি হয় না যে কোনো অ্যাক্টিভিটি করানোর ক্ষেত্রে সুবিধে হয় যে কোনো বাচ্চার ক্ষেত্রে, এবং কেউ যেন কারোর জন্য কোনো অসুবিধে না হয় বাচ্চাদের মধ্যে, এটা বলেছে অপশন থ্রিতে। ফোর্থ অপশন বলেছে চিলড্রেন ডু নট ফর্ম পার্মানেন্ট, মানে পার্মানেন্টলি কোনো একটা জায়গায় বসছে না, এই বিষয়টাকে বলা হচ্ছে। অপশন কি হবে আনসার? অপশন থ্রি, যাতে যে কোনো অ্যাক্টিভিটি বা সেখানে গ্রুপ করে হোক বা জোড়ায় জোড়ায় হোক অ্যাক্টিভিটিগুলোকে ঠিকঠাকভাবে পারফর্ম করা যায়, অতটা ফ্লেক্সিবল বানাবো, ওই যে বিষয়টা এক্ষুনি বললাম তার সাথে রিলেট করতে হবে, কেমন? নেক্সট, হুইচ ওয়ান অফ দিস ইজ নট আ পার্ট অফ রেমিডিয়াল টিচিং, এই চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা রেমিডিয়াল টিচিংয়ের অংশ নয়, সংশোধনীমূলক শিক্ষণের অংশ নয়? প্রথমে বলেছে টিচিং অ্যাফ্রেশ হোয়াট হ্যাজ নট বিন টট আর্লিয়ার, মানে রেমিডিয়াল টিচিং সেই সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা হয়, মানে বলেছে দেখো নট আ পার্ট, কেমন, যেটা আগে পড়ানো হয়নি সেটার ক্ষেত্রে রেমিডিয়াল টিচিং প্রয়োগ করা হয় না, এটা বলেছে। নেক্সট বলেছে টিচিং অ্যাফ্রেশ হোয়াট হ্যাজ বিন টট আর্লিয়ার, মানে যেটা আগে পড়ানো হয়েছে তার ওপর ল্যাঙ্গুয়েজ রেমিডিয়াল টিচিং করানো হয়। নেক্সট বলছে সাসপেন্ডিং দ্য পার্ট অফ লার্নিং দ্য নিউ আইটেমস, রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে অপশন থ্রি ওয়াইজ বলেছে যে এক্ষেত্রে নতুন জিনিস শেখার বিষয়টা পার্টটাকে, শিখনের পার্টটাকে কি হয় বাদ দিয়ে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয়। 4 নম্বর বলেছে প্রেফারেন্স টু রিইনফোর্সড প্র্যাকটিস অফ ফরগটেন পার্টস ইন্ট্রোডিউসড আর্লিয়ার, মানে প্রেফারেন্স দেওয়া হয় কিসে, যে পার্টটা সে ভুলে গেছে বা আগে তাকে পড়ানো হয়েছিল সেটার রিইনফোর্সমেন্টের বিষয়গুলো এর সাথে কানেক্টেড রয়েছে। এখানে তোমাকে জানতে চেয়েছে which one of these is not a part of remedial teaching, আগে যেটা পড়ানো হয়েছে সেটাতে রেমিডিয়াল টিচিং দেওয়া হয়, তার মানে রেমিডিয়াল টিচিংয়ের এটা পার্ট। নতুন জিনিস শেখার বিষয়টাকে এখানে বাদ দেওয়া হয়, কারণ রেমিডিয়াল টিচিং কি, পুরনো জিনিস যেগুলো শেখানো হয়েছিল সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে রেমিডিয়াল টিচিং দেওয়া হয়, তার মানে অপশন থ্রিটাও কারেক্ট আছে। ফোর্থ বলেছে যে প্রেফারেন্স টু রিইনফোর্স প্র্যাকটিস অফ ফরগটেন পার্টস ইন্ট্রোডিউসড আর্লিয়ার, মানে যে পোর্শনগুলো তোমার কাছে ইন্ট্রোডিউস করা হয়েছিল, বাচ্চাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেগুলো তারা ভুলে গেছে, তো উদ্দীপকের মাধ্যমে সেগুলোকে প্র্যাকটিস করানো, তাদের মনে করানো ইত্যাদি বিষয়, তার মানে এটাও ঠিক আছে। কিন্তু তাহলে বলেছে নট, কোনটা হবে? অপশন ওয়ান হচ্ছে কারেক্ট আনসার। কি বলেছে অপশন ওয়ান, টিচিং অ্যাফ্রেশ হোয়াট হ্যাজ নট বিন টট আর্লিয়ার, মানে যেটা আগে শেখানো হয়নি তার উপর রেমিডিয়াল টিচিং দেওয়া হবে, এটা কি ঠিক? না তো, তাই না? তাই অপশন ওয়ান হচ্ছে কারেক্ট আনসার। ভালোভাবে পড়ো, অপশনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে, কেমন? নেক্সট, রেমিডিয়াল টিচিং ইজ নট এ রিটিচিং মোটিভেটিং গিভেন আফটার ডায়াগনস্টিক টেস্টস, নাকি বোথ টু অ্যান্ড থ্রি? দেখবে কোথায় নট চাইছে কোথায় ইয়েস চাইছে, দেখবে ওগুলো দেখে করে আনসার করবে। রেমিডিয়াল টিচিং কিন্তু আমরা কখনোই রিটিচিং বলবো না, মোটিভেট করা হচ্ছে বাচ্চাদেরকে ডায়াগনোসিস করার পর যে কোথায় কি ঘাটতি আছে সেই ডায়াগনোসিস করার পর, মানে ডায়াগনস্টিক টেস্টের মারফত ওটা করা হচ্ছে, এটা করার পর তবেই তো রেমিডিয়াল টিচিং দেওয়া হচ্ছে, তাই না? তো রেমিডিয়াল টিচিংকে আমরা কখনো রিটিচিংয়ের সাথে গোলাবো না। রিটিচিং মানে কি, যেটা পড়িয়েছো পাই টু পাই সেটা পড়ানো, কিন্তু রেমিডিয়ালে কি, কোথায় ঘাটতি আছে, কার ঘাটতি আছে, পুরো ক্লাসকে তো পড়াচ্ছি না, যার সমস্যা রয়েছে তার ক্ষেত্রে দেখা হচ্ছে বিষয়টা। ওকে, তো রেমিডিয়াল টিচিং ইজ নট আ রিটিচিং, ক্লিয়ার? নেক্সট, দ্য ম্যাক্সিমাম সাকসেস অফ রেমিডিয়াল টিচিং ডিপেন্ডস অন, রেমিডিয়াল টিচিংয়ের যে সাকসেস সফলতা ওটা কিসের উপর ডিপেন্ড করে?
টাইম অ্যান্ড ডিউরেশন, মানে কতক্ষণ ধরে পড়াচ্ছ, কখন পড়াচ্ছ এটার উপর, নাকি দ্য কারেক্ট আইডেন্টিফিকেশন অফ কজেস অফ প্রবলেম, মানে এই রেমিডিয়াল টিচিংটা কেন দেবো, বাচ্চাদের সমস্যাটা কোথায় আছে সেই সমস্যাটা আগে আইডেন্টিফাই করার উপরে ঠিকঠাকভাবে। আর নেক্সট বলেছে নলেজ অফ লিঙ্গুইস্টিক রুলস। রেমিডিয়াল টিচিংয়ের যে সাকসেস সেটা কি ডিপেন্ড করে যে ভাষার যে রুলগুলো আছে, নিয়মগুলো আছে তার উপরে, নাকি রেমিডিয়াল টিচিংয়ের যে মেটেরিয়ালসগুলো তার উপর ডিপেন্ড করে, কি হবে? এটা ডিপেন্ড করে কিসের উপরে, যে কোথায় প্রবলেমটা হচ্ছে সেটাকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করা। ওকে, অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট শুড বি দ্য অর্ডার অফ দ্য প্রসেস অফ রেমিডিয়াল টিচিং। এখানে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যাকচুয়ালি প্রসেসগুলোকে ভাঙা আছে রেমিডিয়াল টিচিংয়ের, তো কোনটা কারেক্ট অর্ডার হবে এটা তোমাদেরকে বলতে হবে। ওকে, এই 4টে অপশন, এটা অপশনগুলো পড়েনি বুলেটিনগুলো। আচ্ছা, প্রথমে কি কি আছে আমি বলে দিই। প্রথমে যে স্টেটমেন্টটা আছে যে কালেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য সাপোর্ট মেটেরিয়ালস, পড়ানোর জন্য যে মেটেরিয়ালগুলো দরকার সেগুলোকে প্রিপেয়ার করা, কালেক্ট করা। অ্যাডাপ্টিং দ্য কারিকুলাম, যে পাঠ্যক্রম আছে সেটাকে অ্যাডাপ্ট করা। নেক্সট, চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিচিং স্ট্র্যাটেজিস, কীভাবে পড়াবে ঠিকঠাকভাবে রেমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে সেটা চুজ করা। 4 নম্বর বলেছে অর্গানাইজিং টিচিং মেটেরিয়ালস, টিএলএমকে কীভাবে তুমি অর্গানাইজ করবে সেটা, নাকি সেটিং টিচিং অবজেক্টিভস, আগে অবজেক্টিভ সেট করবে, কি হবে? যে কোনো টিচিংয়ের ক্ষেত্রে কি আগে তোমাকে অবজেক্টিভ সেট করতে হয়, তাহলে আগে এলো অপশন 5। ওকে, হয়ে গেল, এটা ডান। এবারে অবজেক্টিভ সেট করার পরে তারপর তোমার কাজটা কি হবে, না কারিকুলামকে ঠিকঠাক করে গো থ্রু করা। তুমি চাইছো বাচ্চারা এটার পরে এই জিনিসগুলো করতে সক্ষম হোক, সেটা হচ্ছে তোমার অবজেক্টিভস, লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এবার তুমি পাঠ্যক্রমকে যাচাই করবে, পাঠ্যক্রমকে অ্যাডাপ্ট করতে চাইলে যে এই বিষয়গুলো রয়েছে পাঠ্যক্রমে, কারিকুলামে, তার মানে কি অপশন 2, এটাও ডান। নেক্সট, নেক্সট কী করবে, তুমি যে বিষয়গুলো নিয়ে পড়াবে সেগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করবে, তার মানে কি হবে, কোন অপশনটা আসবে, অর্গানাইজিং টিচিং মেটেরিয়ালস, অপশন 4। ওকে, তারপর তুমি কি ডিসাইড করবে, আগে তোমার কাছে যে জিনিস, যে যন্ত্রপাতি নিয়ে তুমি কাজ করবে সেই যন্ত্রপাতিগুলোকে অর্গানাইজ করলে, এবার তুমি ঠিকঠাক প্রসিজার অ্যাপ্লাই করবে, ঠিকঠাক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, জিনিসপত্র রয়েছে তোমার হাতে, তুমি রান্না করবে, তোমার কাছে যদি তেল ঝাল মশলা না থাকে, লবণ না থাকে, জল না থাকে, তুমি রান্না করবে কোত্থেকে, তাই জিনিসগুলোকে তুমি অর্গানাইজ করলে, সেজন্য অপশন 4 হলো আগে। তারপর কি হবে, তুমি ধরো ভাত রান্না করছো, সেটার একটা আলাদা প্রসেস, তুমি ধরো কোনো তরকারি রান্না করছো সেটার একটা আলাদা প্রসেস, তার মানে কি একটা স্ট্র্যাটেজি লাগাতে হবে, পড়ানোর ক্ষেত্রেও সেরকম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, কী পড়াচ্ছ, কাদের পড়াচ্ছ, সেই বিষয়গুলো সাপেক্ষে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে, তার মানে আসলো অপশন 3। অ্যান্ড নেক্সট, কালেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য সাপোর্ট মেটেরিয়ালস, এবারে বাচ্চারা কোথায় কি পরীক্ষা নিতে হবে তাদের প্রশ্ন করছো, বা আদার্স কিছু যে সাপোর্টিং মেটেরিয়ালসগুলো থাকে সেগুলো নিয়ে তুমি কাজ করছো, অপশন 1টা এলো তারপরে, তার মানে 5 2 4 3 1 কোথায় আছে, অপশন 1। ওকে, ক্লিয়ার, আশা করছি বোঝা গেছে। নেক্সট, এক্ষুনি তোমরা যেটা দেখলে রেমিডিয়াল টিচিং যে স্টেপগুলো সেগুলোই এখানে এলাবোরেট করা আছে, আমি একটু একটু বলে দিচ্ছি। প্রথমেই সেটিং টিচিং অবজেক্টিভস, যে উদ্দেশ্যগুলো সেগুলোকে সেট করা। ইচ পিপল ইজ ডিফারেন্ট ইন টার্মস অফ অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, ক্লাসরুম লার্নিং, লার্নিং এবিলিটি অ্যান্ড অ্যাকাডেমিক পারফরমেন্স। প্রত্যেক বাচ্চাই অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন, সে তার অ্যাকাডেমিক পারফরমেন্স হোক, বা ক্লাসরুমে শেখার ক্ষেত্রে হোক, বা তাদের এন্টায়ারলি যদি শেখন যে ক্ষমতা তার বেসিসে বলি, বা তাদের যে পারফরমেন্স তার বেসিসে বলি, প্রত্যেকটা পিউপিল মানে স্টুডেন্টই কিন্তু ডিফারেন্ট। সো দ্য ফার্স্ট প্রসেস অফ রেমিডিয়াল টিচিং ইজ টু সেট দ্য টিচিং অবজেক্টিভস অ্যাকর্ডিং টু দ্য পার্টিকুলার লার্নার, মানে এমন কিছু অবজেক্টিভ সেট করতে হবে, এমনভাবে লিখতে হবে যে এই বাচ্চাটা এই করতে পারবে, এরা এটা করতে পারবে, এটা স্মরণ করতে পারবে, তাই না? এই অবজেক্টিভগুলো তোমাকে সেট করতে হবে লার্নার টু লার্নার ওয়াইজ, এইভাবে। নেক্সট হচ্ছে অ্যাডাপ্টিং দ্য কারিকুলাম, টিচার শুড অ্যাডাপ্ট দ্য কারিকুলাম টু অ্যাকোমোডেট দ্য লার্নিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এবিলিটিস অফ পিপল, মানে বাচ্চারা
কারিকুলাম কেন দেওয়া আছে? বিচার বিবেচনা করে তবেই তো কারিকুলামটা দেওয়া হয়। এবার বাচ্চারা তাদের বৈশিষ্ট্য, কোন ক্লাসে আছে, তাদের কি সক্ষমতা রয়েছে, সেই সমস্ত জিনিসটাকে একজন টিচার অ্যাডপ্ট করতে পারবেন কারিকুলামের মারফত। সেজন্য বলা হচ্ছে অ্যাডাপ্টিং দ্য কারিকুলাম। নেক্সট, অর্গানাইজিং টিচিং লার্নিং মেটেরিয়ালস। Teacher must devise different learning activities with the same teaching objective to develop pupils' varied abilities to skill in problem solving, and then organize the different teaching materials according to the need. মানে যে যে জিনিসগুলো তার দরকার হবে সেই মেটেরিয়ালসগুলোকে অর্গানাইজ করা। এক্ষুনি বললাম, তোমাদের রান্নার এক্সাম্পল দিলাম, আশা করছি বুঝতে পেরেছো যে কোনো একটা কাজ করতে গেলে তোমাকে ইনস্ট্রুমেন্টগুলো আগে সংগ্রহ করে রাখতে হবে। ওকে, সিম্পল কথা হচ্ছে এটাই। নেক্সট, চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট টিচিং স্ট্র্যাটেজিস। কীভাবে পড়াবে অর্গানাইজ করলে এবারে সেটাকে কিভাবে তুমি ক্লাসে অ্যাপ্লাই করবে, কোন ওয়েতে পড়াবে, তুমি গ্রামার পড়ালে সেটা বেটার হবে কি ইন্ডাকটিভ ওয়েতে পড়ানো, ইন্ডাকটিভ অ্যাপ্রোচে পড়ানো, তো ওইগুলো ম্যাটার করবে। ওকে, নেক্সট বা ফাইনাল বলতে পারি, কালেক্টিং অ্যান্ড প্রিপেয়ারিং দ্য সাপোর্ট মেটেরিয়ালস। মানে পড়ানোর জন্য যে যে মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো কালেক্ট করলে, বা তুমি যেটা পড়াচ্ছ সেটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমার যা দরকার সেটা দেখলে, চাইলে তুমি কিছু টেস্ট করতে পারো, যেটা পড়ালে বাচ্চাদের প্রশ্ন করতে পারো, অল্প বিস্তর প্রশ্নপত্র একটা তৈরি করলে। তো এগুলো হচ্ছে তোমার সাপোর্টিং মেটেরিয়ালসের মধ্যে পড়বে। ওকে, আশা করছি বোঝা গেছে। তো এই স্টেপগুলো একটু খেয়াল রাখবে, কেমন? আচ্ছা, যদি তোমাদের বলা হয় যে রেমিডিয়াল টিচিং একটা কী ধরনের কাজ, ওকে, তো সেটা খেয়াল রাখবে, একটা ইনস্ট্রাকশনাল কাজ। ইনস্ট্রাকশনাল এই ওয়ার্ডটা খেয়াল রাখবে। ইনস্ট্রাকশনাল কাইন্ড অফ ওয়ার্ক রেমিডিয়াল টিচিং। এই রেমিডিয়াল টিচিংয়ের ওপরেই তোমার 10টা মতো কোয়েশ্চেন্স আছে, তারপরে আমরা আরেকটা টপিকে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভিনা ইজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ওয়ার্ড ম্যাম লাইক ম্যাইম, হোয়াট উইল ইউ ডু? মিনা ম্যাম ওয়ার্ডটাকে কি বলে সে প্রনাউন্স করে? সে বলে ম্যাইম। তাহলে সেক্ষেত্রে অ্যাজ আ টিচার তুমি কি করবে? 4টে অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশন বলেছে কিছু করবে না, নাথিং, বিকজ শি হ্যাজ নট বিন কারেক্টেড সিন্স আ চাইল্ডহুড। যেহেতু ছোটোবেলা থেকে তার ওই জিনিসটা কারেকশন করা হয়নি, তাই অ্যাজ আ টিচার তুমিও কিছু করবে না। সেকেন্ড অপশন বলেছে ইট মে বি হেরিডিটারি অ্যাজ পার ডালটনস এক্সপেরিমেন্ট। এটা হতে পারে যে বংশগত, ডালটনের যে এক্সপেরিমেন্ট সেই অনুযায়ী। নেক্সট বলেছে শি ইজ নট আ উইলিং লার্নার, সে মানে শেখার ইচ্ছেটা তার মধ্যে নেই। নেক্সট বলেছে দ্য টিচার উইল অ্যারেঞ্জ রেমিডিয়াল ক্লাস ফর হার। কী করবে অ্যাজ এ টিচার তুমি? প্রনাউন্সিয়েশন যখন প্রবলেম করবে বাচ্চাদের ক্ষেত্রে, সে যে কোনো ওয়ার্ডেই থাকুক না কেন, যদি বলতো কোনো স্টুডেন্ট জন উচ্চারণ করতে পারে না, সে জনকে কীভাবে উচ্চারণ করে? জহন, এভাবে উচ্চারণ করে। বা ধরো স্কুল বলতে পারে না, সে স্কুলকে স্কুহুল বলে উচ্চারণ করে, তখন তার জন্য তুমি কি করবে অ্যাজ এ টিচার? তার প্রনাউন্সিয়েশন কারেক্ট করার চেষ্টা করবে, তাই না? তাহলে তার জন্য রেমিডিয়াল ক্লাস দেবে। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এই উইলিং টু লার্নার মানে নট আ উইলিং লার্নার এসব তো হয় না আনসার, এটা নেগেটিভ সেন্সে ইউজ করা হচ্ছে। নেক্সট বলছে অ্যাজ আ পার্ট অফ আ ক্লাস প্রজেক্ট আ টিচার প্ল্যান্ড আ স্যালাড ফ্রুট সেলিব্রেশন ডে ইন হুইচ অল লার্নার্স নিড টু পার্টিসিপেট। ক্লাস প্রজেক্টের মধ্যে একজন টিচার কী করলেন, একটা অ্যাক্টিভিটি এনগেজ করতে চাইলেন বাচ্চাদেরকে। কি অ্যাক্টিভিটির মাধ্যমে? না, স্যালাড ফ্রুট ডে যে সেলিব্রেট করানো, বাচ্চাদেরকে বিভিন্ন কাজে এনগেজ করানো হয় এইভাবে। তো তিনি বললেন যে বাচ্চারা প্রত্যেকে এটাই পার্টিসিপেট করবে। তখন দেখা যাচ্ছে কি দ্য বয়েজ প্রোটেস্টেড অ্যাজ দে ফেল্ট দ্যাট বয়েজ ডু নট কুক। যখনই টিচার বললেন যে এই স্যালাড ফ্রুট ডে সেলিব্রেশন হবে, তোমরা প্রত্যেক স্টুডেন্ট পার্টিসিপেট করবে, তখন ছেলেগুলো যারা বয়েজরা ছিল তারা প্রোটেস্ট করছে। কেন? তাদের বক্তব্য যে ছেলেরা রান্না করে না। তাহলে সেই সময় টিচার কী করবেন? দ্য টিচার শুড কী করবেন? মেক অ্যান অ্যাটেম্পট টু কাউন্সিল দ্য বয়েজ। ছেলেদেরকে মানে যারা বয়েজরা যারা প্রোটেস্ট করলো তাদেরকে কাউন্সিলিং করবেন। ইমপ্রেসিং আপন দেম দ্যাট জেন্ডার স্টিরিওটাইপিং ইজ নট হেলদি। এটা জেন্ডার স্পেলিং, হ্যাঁ, জেন্ডার স্টিরিওটাইপিং
একটা ভালো জিনিস কিন্তু নয়, মানে বাচ্চাদেরকে কাউন্সেলিং করা। জেন্ডার স্টিরিওটাইপিং কি? এটা প্রচলিত ধ্যান ধারণা হয়ে যায় না, যে পিঙ্ক কালারটা অনলি ফর গার্লস, ডিপ কালার ফর বয়েজ, বা বিভিন্ন স্পোর্টসে কেবলমাত্র ছেলেরাই যেতে পারে, মেয়েদের যাওয়াটাকে কেমন যেন একটু অন্যভাবে দেখা হয়। এইগুলোকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপিং। এগুলো ভালো জিনিস নয়, তাই না? কারণ সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। আর জেন্ডার বায়াস বিষয়টা কি? না, অ্যাজ আ টিচার বা যে কোনো ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার জেন্ডারের ওপরে বেশি প্রেফারেন্স দেওয়া বা সেই জেন্ডারকে হেয় করা, এই বিষয়গুলো জেন্ডার বায়াসের মধ্যে পড়বে। তো প্রশ্নটা দেখো যে টিচার তাহলে কি করবেন, অপশন ওয়ান গেল ওটা। নেক্সট বলেছে সেকেন্ড অপশন, যে রেসপেক্ট দ্য সেন্টিমেন্টস অফ দ্য বয়েজ। টিচার বয়েজের যে সেন্টিমেন্ট, মানে তারা যে প্রোটেস্ট করছে কেন না ছেলেরা কুক করে না, রান্নাবান্না করে না, সেই সেন্টিমেন্টটাকে টিচার সাপোর্ট করবে। এবং কি করবেন না, অ্যালাউ দেম নট টু পার্টিসিপেট ইন দ্য ক্লাস প্রজেক্ট, এবং তাদেরকে বলবেন ঠিক আছে তোমরা ক্লাসের প্রজেক্টে ইনভলভ হও না। নাকি থার্ড অপশন বলছে ইগনোর সাচ প্রোটেস্ট অ্যান্ড টেল দ্য বয়েজ হোয়াট শি থিঙ্কস অফ দেয়ার ক্লাস। মানে বলছে যে বয় হোক বা যেই হোক না কেন, বয়রা যে প্রোটেস্ট করছে সেটাকে ইগনোর করে দাও, আমি যেটা মনে করছি ক্লাসের জন্য সেটাই করা হবে। নেক্সট, কমপ্লেইন টু দ্য হেড অফ দ্য স্কুল সিকিং অ্যাকশন অ্যাগেন্স্ট দ্য বয়েজ। বয়েজের জন্য, যারা প্রোটেস্ট করছিল তাদের জন্য অ্যাকশন নেওয়া হবে। কি হবে? অপশন ওয়ান হবে কারেক্ট আনসার। এমন বাচ্চাদেরকে মানে ছেলেগুলোকে কাউন্সেলিং করতে হবে এবং জেন্ডার স্টিরিওটাইপিং যে ভালো বিষয় নয় সেই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। ওকে, তো এই ছিল কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের উপর কোয়েশ্চেন্স। এবার আমরা পরের টপিকে আসছি ইংলিশ পেডাগজির ক্ষেত্রে, সেটা হচ্ছে টিএলএম। এটা বিভিন্ন পেডাগজিতেই কাজে লাগবে। কেমন? বলেছে ডিকশনারি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ভাষা শেখার জন্য ডিকশনারি একটা খুব গুরুত্বপূর্ণ টুল। উইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট দ্য ইউজ অফ আ ডিকশনারি। মানে এই চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে ডিকশনারির ব্যবহার হিসেবে কোনটা সব থেকে কম গুরুত্বপূর্ণ? চারটে অপশন। ফার্স্ট অপশন বলছে লুকিং অ্যাট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। মানে ডিকশনারি তুমি কোনো শব্দের মানে খোঁজার জন্য যে ব্যবহার করবে ওইটা সব থেকে লিস্ট মিনিং, মানে লিস্ট ইউজফুল। নাকি কোনো প্যাসিভ ভয়েস, কোনো ওয়ার্ডে যে প্যাসিভ ভয়েস সেটা খোঁজার জন্য যখন তুমি ডিকশনারি ইউজ করছো, নাকি পার্ট অফ স্পিচ, কোনো ওয়ার্ডের যে পদ, ওটা কিসের আন্ডারে পড়ছে, ওটা নাউন না প্রনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, তুমি পার্টস অফ স্পিচ যখন চেক করছো সেজন্য ওটা ইউজফুল নয়, নাকি স্পেলিংয়ের জন্য ইউজফুল নয়, মানে ইম্পর্টেন্ট নয়? কি হবে? মিনিংয়ের জন্যও ঠিক আছে, পার্টস অফ স্পিচের জন্যও ঠিক আছে, স্পেলিংয়ের জন্যও ঠিক আছে, কিন্তু প্যাসিভ ভয়েসের জন্য এটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট আমরা কাউন্ট করতে পারি। অপশন টু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফর্ম অফ লিটারেচার। লিটারেচারের জন্য কোনটা ঠিকঠাক স্ট্রাকচার নয়, মানে গুরুত্বপূর্ণ নয়, সাহিত্য শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়? ওয়ান অ্যাক্ট প্লে, যেটা একমুখী যে নাটক আর কি বলতে পারি, ড্রামা, নাকি ডিকশনারির ব্যবহার, নাকি কোনো মেমোরি স্মৃতি যে রক্ষার্থে আমরা করি, আর ট্রাভেলগ মানে ঘোরা, ঘুরে বেড়ানো ইত্যাদি, সেই সংক্রান্ত নথিপত্র, কোনটা গুরুত্বপূর্ণ নয় লিটারেচারের ক্ষেত্রে? অবশ্যই ডিকশনারি। লিটারেচারে ডিকশনারির সে অর্থে গুরুত্ব নেই, গ্রামার বললেও কথা ছিল, কিন্তু লিটারেচার বলেছে তার মানে নট বলেছে। অপশন টু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, টিচিং লার্নিং মেটেরিয়াল শুড বি ইউজড বাই টিচার্স অ্যাজ ইট। টিএলএম কেন ব্যবহার করতে হবে? কি করে টিএলএম? প্রথম অপশন বলেছে মোটিভেটস। চারটে অপশন খুব ভালো করে পড়বে তারপর আনসার করবে কিন্তু, হ্যাঁ। বলেছে মোটিভেটস লার্নার্স টু ফার্দার প্রিপেয়ার সাচ মেটেরিয়াল অ্যাট হোম। মানে বাচ্চারা যাতে বাড়িতে এসেও ইজিলি মেটেরিয়ালগুলো তৈরি করতে পারে সেজন্য টিএলএম ব্যবহার করে টিচার। নাকি সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় একটা সাপ্লিমেন্ট সাহায্যকারী হিসেবে কাজ করে। নাকি প্রিপেয়ার স্টুডেন্টস মেন্টালি টু সিট ইন দ্য ক্লাস, মানে মানসিকভাবে বাচ্চারা ক্লাসে বসার জন্য প্রিপেয়ার্ড হয়ে যায়। নাকি টিএলএম ব্যবহার করা হয় কারণ এটা এক্সপেন্সিভ নয়, ইজ নট ভেরি এক্সপেন্সিভ? কি হবে? অপশন টু হবে কারেক্ট আনসার। এটা টিচিং লার্নিং যে প্রসেস সেটার সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে, সাহায্য করে আর কি। ওকে,
নেক্সট, টাইপস অফ টেক্সট মিডিয়া আর, এখানে কিন্তু এই চারটে অপশন। টেক্সট মিডিয়া কি, যেটা তোমার মাথায় আসছে সেই অনুযায়ী তুমি আনসার করো, একটু ভাবলে আনসার করতে পারবে। মিডিয়া আছে, মিডিয়া কিসের সাথে রিলেটেড, টেক্সট আছে তার মানে কিসের সাথে রিলেটেড হবে। আচ্ছা, অপশনগুলো বলেছে অডিও ডিস্ক আর যে টেপ রেকর্ডার, ওটার কথা বলেছে। নেক্সট বলেছে ইলাস্ট্রেশনস আর ডায়াগ্রাম, গ্রাফ যেটা ডায়াগ্রাম, বিভিন্ন টাইপের ডায়াগ্রাম, নাকি মোশন পিকচার্স অ্যান্ড ডকুমেন্টারিজ, যে ছোটো ছোটো শর্ট ফিল্মগুলো হয় সেগুলোর কথা বলেছে, নাকি ডিজিটাল ই বুক, ই জার্নাল। কি হবে? টেক্সট বুক বা টেক্সট মিডিয়ার কথা বলছি আমরা, টেক্সট বুক না, টেক্সট মিডিয়া। টেক্সট থাকবে আর মিডিয়া, তার মানে ডিজিটাল ই বুক, ই জার্নালসের কথা আমরা বলতে পারি। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা নেক্সট, আ গুড ইন্ট্রোডাকশন টু আ টেক্সট শুড বি, একটা টেক্সটের ঠিকঠাক ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, মানে তোমাকে যদি বলা হয় এইটা হচ্ছে একটা প্রপার টেক্সট, তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? অপশন 1 বলেছে টেলিং দ্য স্টুডেন্টস এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলভস বাই রিডিং দ্য টেক্সট। তাহলে টেক্সট হচ্ছে কি না, বাচ্চাদেরকে বলা, এনিথিং বলা। ওকে, এবং যেখানে দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলভস বাই রিডিংটাতে, মানে তারা নিজেরা পড়েই সেটা খুঁজে বের করতে পারবে, যা খুশি লেখা থাকবে টেক্সটে, ওটাই কি প্রপার টেক্সট? এটাই বলতে চেয়েছে। নেক্সট বলেছে শর্ট অ্যান্ড টু দি পয়েন্ট, প্রপার টেক্সট হচ্ছে ছোট হবে, হাবিজিবি লেখা থাকবে না, হিজিবিজি দিয়ে ভরা থাকবে না, এবং টু দ্য পয়েন্ট জিনিসগুলো থাকবে, যেটা দরকার সেটা থাকবে। নেক্সট বলেছে টেলিং দ্য স্টুডেন্টস এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলভস বাই রিডিং দ্য টেক্সট। এই দুটো অপশন একই হয়ে গেছে, যেটা বললাম ওটাই বাদ দাও। নেক্সট বলেছে আ ডিটেলড এক্সপ্লেনেশন অফ দ্য মিনিং অফ দ্য টেক্সট, মানে যেটা টেক্সটটা রয়েছে সেটা একদম এলাবোরেটিভ ওয়েতে আরও অনেকভাবে মানে ভুজিয়ে ভাজিয়ে ভুজুং ভাজুং দিয়ে লেখা আছে। কি হবে টেক্সট? প্রপার যদি টেক্সটের কথা বলি, গুড ইন্ট্রোডাকশন টু আ টেক্সট, অবশ্যই কি হবে, শর্ট হবে এবং টু দি পয়েন্ট হবে। ওকে, কোনো একটা টেক্সটের ইন্ট্রোডাকশন তুমি দিতে চাইছো, সেটা অবশ্যই শর্ট হবে এবং টু দি পয়েন্ট হবে, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। কেমন? নেক্সট কোয়েশ্চেন, ললিতা, a teacher of young learners, provides them opportunities to play with clay, water and sand so as to, একজন টিচার ললিতা, তিনি বাচ্চাদেরকে মাটি, জল, বালি এগুলোর সাথে খেলতে দিলেন। কেন? কেন খেলতে দিলেন উনি? কি চাইছেন টিচার? উনি কি চাইছেন বাচ্চাদেরা মজা পাক, প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, তাদেরকে খুশি রাখতে, নাকি ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন টু ওয়াশ দেম, মানে হাত নোংরা হোক তারপর তারা হাত ওয়াশ করতে শিখবে, নাকি বিল্ড ফাইন মোটর স্কিলস স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম, বাচ্চাদের যে মোটর স্কিলসগুলো, ফাইন মোটর স্কিলস মানে অঙ্গ সঞ্চালনা, যেটা আমরা দুটো ভাগে ভাগ করি, গ্রস আর ফাইন। গ্রস মানে পুরো বডি দিয়ে যখন কাজ করছি, ফাইন মানে যখন সূক্ষ্ম কাজ, ছবি আঁকা, লেখা, বিভিন্ন কিছু বানানো জিনিস, সেলাই করা। তো সেই ফাইন মোটর স্কিল ডেভেলপ করা বিশেষত আঙ্গুল আর যে বুড়ো আঙ্গুল, সেগুলো ডেভেলপমেন্টের জন্য, নাকি এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভ, কোনো উদ্দেশ্য ছাড়াই প্লেটাকে এনকারেজ করার জন্য, খেলাধুলোকে এনকারেজ করার জন্য, কি হবে? অবশ্যই অপশন 3 হবে কারেক্ট আনসার, বিল্ড ফাইন মোটর স্কিল স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব। ওকে, নেক্সট, অ্যান এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার ড্যাশ, একজন এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার কি করবেন, মানে যে ল্যাঙ্গুয়েজ টিচারের প্রভাব রয়েছে, ওকে, ভালো প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? উনি কেবলমাত্র রিলাই করবেন, এন্টায়ারলি কমপ্লিটলি রিলাই করবেন কিসের ওপর, যে অন দ্য স্টোরিজ প্রেসক্রাইবড ইন দ্য টেক্সট বুক, যে টেক্সট বুকটা তাকে দেওয়া হয়েছে তার গল্পগুলোর উপর কমপ্লিটলি রিলাই করে যাবেন, নাকি উইল চুজ এজ অ্যাপ্রোপ্রিয়েট স্টোরিজ ফর দ্য চিলড্রেন ফ্রম চিলড্রেন্স লিটারেচার, মানে বাচ্চাদের বয়সের সঙ্গে সামঞ্জস্যযুক্ত গল্প চুজ করবেন, নাকি উইল রাইট সাম শর্ট স্টোরিজ ফর দ্য চিলড্রেন,
নিজেই লেখিকা হয়ে উঠবেন, লেখক বা লেখিকা হয়ে উঠবেন, নাকি উইল অ্যাভয়েড টেলিং স্টোরিজ, গল্পই বলবেন না, সেটাকে অ্যাভয়েড করবেন এবং ফোকাস করবেন কিসের উপরে? ফোকাস অন কমপ্লিটিং দ্য টেক্সট বুক অ্যান্ড সিলেবাস। টেক্সট বুক সিলেবাস কমপ্লিটের উপরে ফোকাস করবেন। কি হবে? এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার, ভাষা শেখার যে টিচার, তিনি কি করবেন? অবশ্যই অপশন টু, উইল চুজ এজ অ্যাপ্রোপ্রিয়েট স্টোরিজ ফর দ্য চিলড্রেন ফ্রম চিলড্রেন্স লিটারেচার। কারণ বড় বড় যে সাহিত্য, সেই সমস্ত সাহিত্য তো পড়াবেন না, তাই না? বাচ্চাদের যে গল্প সেগুলো পড়াবেন, তার এজের যেমন উচিত, সামঞ্জস্য যেভাবে হয় সেইভাবে উনি পড়াবেন। কেমন? অপশন টু হবে কারেক্ট আনসার। নেক্সট, as per Stephen Krashen, the effective language teacher is someone who can provide input and help make it dash in a low anxiety situation. স্টেফেন ক্রাশনের মতে ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার হচ্ছেন তিনি, যিনি কি করতে পারবেন? একটা ইনপুট দিতে পারবেন এবং সে যে ইনপুটটা দিচ্ছেন ওটাকে মেক ইট কি করতে পারবেন, যে কোনো স্বল্প যে অ্যাংজাইটি যে সিচুয়েশনগুলো থাকে, পরিস্থিতিগুলো থাকে, উদ্বেগের যে পরিস্থিতিগুলো কম, সেক্ষেত্রে একজন এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার কি করবেন? মেক ইট কম্প্রিহেন্সিবল, মানে বোধগম্য করাবেন। এখান থেকেই বুঝতে পারছো বাকিগুলো যাবে না, তাই না? বাচ্চাদের বিষয়টাকে, যে কোনো বিষয়ে পড়াচ্ছেন মানে ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছেন, যেটাই পড়ান না কেন, যে টপিকটাই পড়ান না কেন, সেটা যেন বাচ্চারা বুঝতে পারে, বোধগম্য হয়, এটাই বলা আছে। ওকে, স্টেফেন ক্রাশনও ওটা বলছে। আচ্ছা, নেক্সট নেক্সট বলেছে, আ টিচার ইজ রিডিং আ লেসন ফ্রম ক্লাস 3 টেক্সট বুক। একজন টিচার ক্লাস 3 এর যে টেক্সট বুক সেখান থেকে একটা লেসন পড়ছেন। অ্যাবাউট আ গার্ল নিনা, নিনা একটা মেয়ে, সে তার সম্পর্কে পড়ছে। হু ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং আ ম্যারেজ পার্টি অ্যাজ শি ডাজ নট ওয়ান্ট টু লিভ দ্য স্প্যারো অ্যালোন লকড ইন হার হাউস। তাহলে একজন টিচার ক্লাস 3 এর টেক্সট বুক থেকে একটা গল্প পড়ছেন এবং সেখানে কি বলছেন, মানে কি পড়ছেন, একটি মেয়ে যার নাম নিনা, সে কোনো একটি ম্যারেজ পার্টিতে যেতে চাইছে না। কেন? তার একটা স্প্যারো, চড়ুই পাখি আছে, যেটাকে তার বাড়িতে আছে, পোষ্য। সেই পোষ্যকে সে বাড়িতে একা লক করে রেখে যেতে চাইছে না। কেন না? একা রাখতে চাইছে না তার পোষ্যকে। ওকে, সাডেনলি সেই সময় তোমার ক্লাসেরই একজন ছেলে, বয়, আলী, তার নাম আলী, স্ট্যান্ডস আপ, দাঁড়ালো, অ্যান্ড টেলস দ্য টিচার। এবং সেই গল্পটা যখন টিচার বলছেন, সেই সময় আলী টিচারকে বলছে যে how one day he shaved an injured pigeon which was lying in his balcony. তার হঠাৎ করে মনে পড়ে গেল এবং সে টিচারকে বলছে, আলী বলছে যে আমার ব্যালকনিতে, বাড়ির ব্যালকনিতে একটা পায়রা ঘায়েল হয়ে পড়েছিল, আমি তার শুশ্রূষা করেছি। তো আলীর এই যে রিয়াকশনটা, আলিজ রিয়াকশন টু দ্য স্টোরি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, আলীর এই রিয়াকশনটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? যে টিচারের পড়ানোর ক্ষেত্রে ইন্টারাপশন হচ্ছে এটা, নাকি অ্যান অপরচুনিটি টু ইউজ ওরাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাস, মানে ভাষার ব্যবহার করে নিল, ওই ভাষার ব্যবহার করার একটা অপরচুনিটি পেয়ে গেল বাচ্চা, সেটা, নাকি হিজ অ্যাটেনশন সিকিং নেচার ইন দ্য ক্লাস, সে যে চাইছে সব অ্যাটেনশন আমার দিকে, সেই জন্য সে তার জিনিসটাকে শেয়ার করলো, তার জিনিস যে স্মরণ স্মৃতি সেটাকে সে শেয়ার করলো, সেটা চাইছে, অ্যাটেনশন চাইছে, নাকি কানেক্টিং দ্য টেক্সট উইথ হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার যে ব্যক্তিগত উপলব্ধি বা অভিজ্ঞতা, সেটাকে এই টেক্সটের সাথে সে কানেক্ট করছে। কি হবে? পজিটিভ উত্তর খুঁজতে হবে আমাদের, তাই না? তার মানে অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার, কানেক্টিং দ্য টেক্সট উইথ হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ল্যাব কিসের ক্ষেত্রে হেল্পফুল? বলো, ল্যাঙ্গুয়েজ ল্যাব কিসের ক্ষেত্রে হেল্পফুল? জেনারেলি যখনই অল অফ দ্য অ্যাবাভ থাকে, 80%-এর ওপরে, 90%-এরও ওপরে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ আনসার হয় জেনারেলি। তবে তার জন্য বিষয়গুলোকে পড়তে হবে, আবার নাও হতে পারে কখনো কখনো, সেজন্য। তো ল্যাঙ্গুয়েজ ল্যাব কিসের জন্য হেল্পফুল? প্রনাউন্সিয়েশন কারেকশনের জন্য, উচ্চারণ মানে ঠিক করার জন্য, নাকি আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশকে বোঝার জন্য, নাকি ইনোভেটিভ টিচিংয়ের জন্য, নতুন ধরনের কোনো ইনোভেশন রয়েছে এরকম টিচিংয়ের জন্য, নাকি সবকটাই? ল্যাঙ্গুয়েজ ল্যাব কিসের জন্য? এক্সপেরিমেন্টের আর কি বিষয় রয়েছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড,
তার মানে অপশন 4 অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, which of the following is not a visual teaching learning material? এই চারটের মধ্যে কোনটা টিএলএম নয়, মানে ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল নয়, সরি, এই চারটের মধ্যে কোনটা ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল নয়? ভিজুয়াল, ম্যাগাজিন নিউজ পেপার তুমি চোখে দেখে পড়ছো, ভিজুয়াল। পিকচার চার্ট চোখে দেখছো, ভিজুয়াল। রেফারেন্স বুক চোখে দেখছো, ভিজুয়াল। কিন্তু রেডিও সেটা তো শুনতে হয়, তার মানে ওটা কি হবে? ওটা ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল হবে না। অডিও হলে কথা ছিল, কিন্তু ভিজুয়াল হবে না। ওকে, অপশন 2 কারেক্ট আনসার। নেক্সট, তো ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়ালসের মধ্যে আমরা কি বলতে পারি, সেগুলো কি কি আসতে পারে সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে এই লাইনটা। কোনো গ্রাফিক এইডস হতে পারে, ডিসপ্লে বোর্ড মানে যেটা ডিসপ্লে তুমি চোখে দেখতে পাচ্ছ যেটাই, সেটাই হচ্ছে তোমার ভিজুয়াল টিচিং লার্নিং মেটেরিয়াল। কোনো প্রিন্ট মেটেরিয়াল, কোনো চার্ট, ব্ল্যাকবোর্ড, ম্যাপ, ফ্ল্যাশ কার্ড, ম্যাগাজিনস, নিউজ পেপার, রেফারেন্স বুক এটসেট্রা। ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড ওই কিছু কার্ডের মতো থাকে, ফ্ল্যাশ করে এবং ঘুরিয়ে দেওয়া হয়, এবারে বলা হয় যে ওটাতে কি আছে, বিভিন্ন কিছু বিষয়। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পলস অফ ভিজুয়াল টিএলএম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, which one of the following is not a way of formative assessment? ফর্মেটিভ মানে গঠনমূলক যে মান নিরূপণ, তার পদ্ধতি নয়। এক্ষেত্রে ফিডব্যাক দেওয়া হয়, তাই না? এটা কি হবে? ওরাল টেস্টিং, না টার্ম এন্ড অ্যাসেসমেন্ট, নাকি অ্যানেকডোটাল রেকর্ডস, নাকি পোর্টফোলিও? কি হবে? আমরা কিন্তু এই আগের কোয়েশ্চেনটা অবধি টিএলএম দেখলাম, এবারে আমরা আরেকটা টপিকে ঢুকছি, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন অফ কম্প্রিহেনশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটা সেটা ইভ্যালুয়েশনের মধ্যে কি হবে? ফর্মেটিভ আমরা এখানেই পেয়ে যাচ্ছি, টার্ম এন্ড অ্যাসেসমেন্ট, ওটা তো টার্ম এন্ডে কি নেওয়া হয়? সামেটিভ নেওয়া হয়, ফর্মেটিভ তো নয়। তার মানে অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। এক্ষেত্রে ফিডব্যাক দেওয়া হয় ফর্মেটিভের ক্ষেত্রে, তাই না? আর সামেটিভের ক্ষেত্রে কি হয়? রেজাল্টটা বলা হয়, রিমার্কস দেওয়া হয়। নেক্সট, মানে সামেটিভের ক্ষেত্রে যখন টার্মটা এন্ড হয়ে যাচ্ছে তখন আর শোধরানোর সুযোগ থাকে না, বিষয়টাই বলা হচ্ছে। Which of the following type of questions on a test will be helpful for assessing the creativity of learners? এই চারটে অপশনের মধ্যে কোন ধরনের প্রশ্ন করলে বাচ্চার যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাটা প্রকাশ পাবে? ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, নাকি ট্রু আর ফলস টাইপ কোয়েশ্চেন? অবশ্যই ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড মানে কি? একটা প্রশ্নের একটা নয়, অনেকগুলো একাধিক উত্তর থাকতে পারে, যেখানে বাচ্চা তার ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগাতে পারে। যে শীতকালের প্রকৃতি বর্ণনা করো, কেমন? এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। যদি বলতো স্বাধীনতা দিবস কবে ভারতবর্ষে, সেটা হতো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। কেমন? তাহলে এটা হচ্ছে অপশন 2 কারেক্ট আনসার। নেক্সট, আ টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু অ্যাসেস দেয়ার ক্লাসমেটস ডিউরিং আ ডিবেট কম্পিটিশন ইন দ্য ক্লাস। দিস মেথড অফ অ্যাসেসমেন্ট ইজ। এখানেও একটা প্রশ্ন করা হয়েছে, কীরকম অ্যাসেসমেন্ট করা হচ্ছে, কখন? না, একটা ডিবেট চলছে, ওকে, ক্লাস ডিবেট চলছে ক্লাসমেটদের মধ্যে, এবং সেই সময় ওই ক্লাসের স্টুডেন্টদেরকে বলা হলো তোমরা নিজেদেরকেই অ্যাসেস করো, নিজেরা নিজেদেরকে অ্যাসেস করো। তাহলে এটা কি ধরনের অ্যাসেসমেন্ট? ইন্ডিভিজুয়াল, পিয়ার, নাকি সেলফ, নাকি গ্রুপ? অনেকে গুলিয়ে ফেলে যে এটা গ্রুপ অ্যাসেসমেন্ট বলে দেয়, কিন্তু এটা কি? তোমার ক্লাসমেটরাই তোমার অ্যাসেসমেন্ট করছে। বলি না পিয়ার টিউটরিং, সেরকমই এটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট। ওকে, চল নেক্সট। ইন্ডিভিজুয়াল যদি কোনো গ্রুপ থাকতো, গ্রুপ করে যদি অ্যাসেস হতো, সেটাকে আমরা টার্ম করতাম গ্রুপ অ্যাসেসমেন্ট, কিন্তু এখানে যেহেতু তোমার ক্লাসমেটরাই তোমার অ্যাসেস করছে, সেজন্য পিয়ার অ্যাসেসমেন্ট। ওকে, দেখো, an English teacher after completing a chapter from the textbook asks questions based on the text too. একজন ইংলিশ টিচার কি করলেন, উনি যে টেক্সটটা পড়ালেন তারপরে পড়ানোর পরে উনি প্রশ্ন করছেন, কেন? না, উনি চাইছেন কিপ দ্য স্টুডেন্টস বিজি অ্যাজ দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিট, বাচ্চাদেরকে বিজি রাখো। কেন? না, চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে।
নাকি অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, বাচ্চাদের অ্যাটেনশনটাকে নিজের দিকে আকর্ষণ করো, নাকি নো দেয়ার কম্প্রিহেনশন, তারা কতটা বুঝেছে সেটা দেখো, নাকি মেনটেন ক্লাস ডিসিপ্লিন, বাচ্চারা যাতে টেক্সট চ্যাপ্টার শেষ হয়ে গেছে তারা যাতে গোলমাল না করে সেজন্য ক্লাসরুমের ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য কি হবে, কোয়েশ্চেন কেন করছেন, তার মানে তাদের বোধগম্যতা যাচাই করার জন্য, নো দেয়ার কম্প্রিহেনশন, টু নো দেয়ার কম্প্রিহেনশন। কেমন? নেক্সট, দ্য মোস্ট ইফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালিউজ অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার ইজ, চারটে অপশন দেওয়া আছে, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, ইউনিট টেস্ট, সামেটিভ টেস্ট। প্রত্যেকটা সম্পর্কে অনেকবারই আমি আলোচনা করেছি, ইভেন একটা ক্লাসও দিয়েছি যেখানে এগুলো আমি আলোচনা করেছি। পোর্টফোলিও মানে কি, এন্টায়ার প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা পোর্টফোলিও থাকে, যেখানে বাচ্চার সমস্ত কিছু থাকে, তার নাম, তার বয়স থেকে শুরু করে কোথায় কি মার্কস পাচ্ছে, কোথায় কি এনগেজ রয়েছে অ্যাক্টিভিটিতে, সমস্ত কিছু। আর অ্যানেকডোটাল হচ্ছে তার অ্যাকাডেমিক্সে বেশি হয়। ওকে, তো বলেছে দ্য মোস্ট ইফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালিউজ অ্যান্ড অ্যাটিটিউড অফ আ লার্নার, কী হবে না, যেখানে তার সমস্ত কিছু আছে সেটাই অ্যাসেসমেন্টে সব থেকে বেশি সাহায্য করবে, কি হবে তাহলে সেটা, অপশন টু হচ্ছে কারেক্ট আনসার, পোর্টফোলিও। কেমন? নেক্সট, এটা একটু ইনফরমেটিভ টাইপের ডেটাবেস কোয়েশ্চেন। সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে এভ্যালুয়েশন স্কুল এডুকেশনের ক্ষেত্রে, সেটা স্টার্ট করে কে, মানে কোন অর্গানাইজেশন, ইগনো নাকি সিবিএসসি নাকি এমএইচআরডি নাকি এনসিআরটি? এমএইচআরডি বলতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কোনটা? সিসিই চালু করে কিন্তু সিবিএসসি। কেমন? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, খেয়াল রাখবে এটা। নেক্সট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি অ্যাডপ্টেড বাই স্কুলস বিকজ, এই যে প্রসেসটা এটা প্রত্যেকটা স্কুলের অ্যাডপ্ট করা উচিত। কেন কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ইভ্যালুয়েশনের কথা আমরা বলছি সেটা কেন সব স্কুলের অ্যাডপ্ট করা উচিত? বলেছে ইট এফোর্ডস টিচার অপরচুনিটিস টু টেস্ট লার্নার্স ফ্রিকুয়েন্টলি, মানে প্রায়শই বাচ্চাদেরকে টেস্ট করা যায় সেজন্য, নাকি ইট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য সরি ইট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এডুকেশনের যে সেক্টর সেখানে সব থেকে লেটেস্ট আর কি ডেভেলপমেন্ট, বিকাশ, উন্নতি আর কি, নাকি ট্র্যাডিশনাল যে পেন পেপার মেথড do not assess and enhance all the attributes and abilities of learners, যেহেতু আমাদের তথাকথিত প্রচলিত যে পেন পেপার মেথড তার মাধ্যমে ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে অ্যাসেস করা যায় না এবং তাদের যে গুণ, তাদের যে গুণাবলী, সক্ষমতা সেগুলোকে এনহ্যান্স করা যায় না, সেগুলোকে নার্চার করা যায় না, নাকি ইট ফ্রিজ দ্য লার্নার্স ফ্রম স্টাডিজ অ্যান্ড হার্ড ওয়ার্ক, নাকি সিসি বাচ্চাদেরকে যে পড়াশুনো এবং কঠোর পরিশ্রম থেকে দূরে রাখে, মুক্ত করে দেয়, কি হবে? সিসি কেন ইন্ট্রোডিউস করা উচিত? অপশন থ্রি হবে কারেক্ট আনসার। আশা করছি অপশন পড়েই বুঝতে পেরে গেছো। ট্র্যাডিশনাল পেন পেপার যে টেস্ট ডু নট অ্যাসেসেস অ্যান্ড এনহ্যান্স অল দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড এবিলিটিস অফ লার্নার্স। কেমন? নেক্সট, অ্যানেকডোটাল রেকর্ডস কিসের ক্ষেত্রে খুব ইউজফুল হয়? এটা হচ্ছে চাইল্ডস, অ্যাপোস্ট্রফি এস আছে, আন্ডারস্ট্যান্ডিং চাইল্ডস হোম এনভায়রনমেন্ট, বাচ্চার যে বাড়ির পরিবেশ সেটা সম্পর্কে জানতে, নাকি পিয়ার প্রেশার অন দ্য চাইল্ড, বাচ্চাদের তার যে ক্লাসমেট তার কি প্রভাব রয়েছে, তার কি প্রেশার রয়েছে বাচ্চার প্রতি সেটা জানার জন্য, নাকি আন্ডারস্ট্যান্ডিং চাইল্ডস বিহেভিয়ার ইন ডাইভার্স সিচুয়েশনস, বিভিন্ন ঘটনার সময় বাচ্চার যে আচরণ সেটা কি হচ্ছে সেটা জানার জন্য, নাকি টু আন্ডারস্ট্যান্ড চাইল্ডস প্যারেন্টস বিহেভিয়ার, বাচ্চার বাবা মার কি বিহেভিয়ার সেটা জানার জন্য? এগুলো তো বাদ না, পিয়ার প্রেশার, বাবা মার বিহেভিয়ার, বাড়ির এনভায়রনমেন্ট, এটা জেনে কি হবে? প্রাইমারিলি অ্যানেকডোটাল রেকর্ড কি করে, বিভিন্ন সিচুয়েশনে বাচ্চার কি বিহেভিয়ার হচ্ছে সেটা জানে, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট, স্ক্যানিং, স্ক্যানিং কিসের সাথে রিলেটেড বলো? অপশন ওয়ান, টু, থ্রি, ফোর করে আমি অপশনগুলো দাগিয়ে দিচ্ছি।
এবারে আমাদের কিন্তু ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। আমরা এবারে এলাম ল্যাঙ্গুয়েজ স্কিলস যেটা আছে সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স। স্ক্যানিং কিসের সাথে রিলেটেড না গেট দ্য জেনারেল আইডিয়া অফ আ টেক্সট, যে টেক্সটটা রয়েছে বা কোনো ধরো প্যাসেজ রয়েছে তার একটা ওভারঅল আইডিয়া সারমর্ম সেটা বোঝার জন্য, আইডিয়া নেওয়ার জন্য, নাকি ক্রিয়েট ইন্টারেস্ট ইন রিডিং পড়াশোনায় ইন্টারেস্ট আনার জন্য, নাকি ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন কোনো স্পেসিফিক ওয়ার্ড কোনো স্পেসিফিক ইনফো তুমি খুঁজতে চাইছো, ইনফরমেশন তথ্য খুঁজতে চাইছো, ডেটা খুঁজতে চাইছো সেজন্য, নাকি চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য টেক্সট, ওটা যে টেক্সটটা সেটা কতটা বিশুদ্ধ কতটা প্রকৃত অথেন্টিক সেটা খুঁজতে চাইছো। স্ক্যানিং, স্ক্যানিং কেন করি? কোনো জিনিস খোঁজার জন্য, তাই না? স্কিমিং করি ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য, কিন্তু স্ক্যান করি পার্টিকুলার কিছু খোঁজার জন্য। তার মানে অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার, ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন। কেমন? চলো নেক্সট, ডিকটেশন। ডিকটেশন কিসে হেল্প করে না? ডিকটেশন ডাজ নট হেল্প লার্নার্স টু, তাদের যে রিডিং স্কিল সেটাকে ইমপ্রুভ করার জন্য, স্পেলিং ইমপ্রুভ করার জন্য, নাকি এনহ্যান্স দ্য লিসনিং কম্প্রিহেনশন তাদের শোনা এবং বোধগম্যতার বিষয়টাকে এনহ্যান্স করার জন্য, বৃদ্ধি করার জন্য, নাকি ইনক্রিজ দ্যার কনসেন্ট্রেশন তাদের যে মনোযোগ বৃদ্ধি করার জন্য কি হবে? ডিকটেশন শুনছো, তুমি তুমি তো বলছো না, কিছু পড়ছো না। ডিকটেশন স্পেলিংয়ে হেল্প করে, ঠিকঠাকভাবে শুনে তবেই তো ঠিকঠাকভাবে লিখতে পারবে বানানটা। শোনার বোধগম্যতার বিষয়গুলো ইনক্লুডেড থাকে এবং এক্ষেত্রে মনোযোগ দিতে হয়, তার মানে কনসেন্ট্রেশনও ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু রিডিং স্কিলটা ইমপ্রুভ হয় না এর দ্বারা। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, শ্রেয়া, a teacher of class 4 asked the learners to complete the dialogue in the given boxes and then to role play the same using their dialogues. ক্লাস 4 এর একজন টিচার শ্রেয়া বাচ্চাদেরকে কি বলছে যে একটা ডায়লগ দিলেন এবং সেখানে কিছু শূন্যস্থান আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তোমাকে, বক্স রয়েছে আর কি। তো বাচ্চারা সেই বক্সটা লিখলো, ফিল আপ করলো পড়ে টোড়ে, এবং টিচার কি বললেন যে এবার তোমরা ওটা কমপ্লিট করলে তো তোমরা ওই যে ডায়লগসগুলো দেওয়া আছে সবাই বিভিন্ন চরিত্রে, প্রত্যেকে বিভিন্ন চরিত্রে রোল প্লে করো। এর থ্রু ওই টিচার কি করতে চাইছেন, কি ডেভেলপ করতে চাইছেন বাচ্চাদের মধ্যে? প্রথম অপশন বলেছে 4টে স্কিল, মানে লিসনিং, রাইটিং, রিডিং, স্পিকিং, এই 4টি স্কিল ডেভেলপ করতে চাইছেন, নাকি শুধুমাত্র লিসনিং স্পিকিং, নাকি শুধুমাত্র রিডিং রাইটিং, নাকি শুধুমাত্র স্পিকিং রাইটিং? কি হবে? বাচ্চারা পড়ছে, লিখছে এবং রোল প্লে করছে, মানে কি রোল প্লে করা মানে ডায়লগ বলছে, ডায়লগ বলা মানে কি শোনা এবং বলা দুটোই ইনভলভ রয়েছে। তার মানে দেখুন রিডও রয়েছে, রাইটও রয়েছে, স্পিকও রয়েছে এবং লিসেনও রয়েছে। তার মানে টিচার কি চাইছেন, প্রত্যেকটা স্কিল ডেভেলপ করতে চাইছেন। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট বলেছে আ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান্টস আর স্টুডেন্টস টু রাইট ফর অ্যান অথেন্টিক অডিয়েন্স অ্যান্ড পারপাস, হোয়াট শুড বি দ্য বেস্ট রাইটিং টাস্ক টু অ্যাচিভ দিস? মানে একজন ল্যাঙ্গুয়েজ টিচার কি চাইছেন বলো তো? বাচ্চারা লিখুক, কার জন্য? এমন কারোর জন্য সেক্ষেত্রে মানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড হবে না, জিনিসটা অথেন্টিক হয়, হিবি মানে হাবিজাবি জিনিসপত্র যেন না থাকে, পারপাস থাকে সেটার, এবং আমরা যেমন ফর্মাল লেটার লিখি না সেই বিষয়টাকে বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোন এই 4টি যে স্টেটমেন্ট দেওয়া আছে, 4টি যে কাজ দেওয়া আছে, তার মধ্যে কোন কাজটা করাটা যথোপযুক্ত হবে? প্রথম অপশন বলেছে স্টুডেন্টস রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার আফটার ডিসকাসিং দেম উইথ ইচ আদার, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে বিভিন্ন প্রশ্নপত্র থাকে, বিভিন্ন যে প্রশ্ন থাকে সেগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে আনসার করবে, এটা? নাকি স্টুডেন্টস রাইট আ মুভি রিভিউ অফ আ মুভি দে ওয়াচ রিসেন্টলি, মানে সম্প্রতি কোনো মুভি দেখে যে বাচ্চারা সে তার ওপরে আর কি কোনো রিভিউ লিখলো, নাকি স্টুডেন্টস রাইট অন দ্য টপিক মাই স্কুল, বাচ্চারা আমার স্কুল মাই স্কুল সম্পর্কে টপিক আর কি লিখলো, এর উপরে কিছু লিখলো, নাকি স্টুডেন্টস রাইট আ লেটার টু দ্য প্রিন্সিপাল এক্সপ্রেসিং দেয়ার ওপিনিয়ন অন এ স্কুল রিলেটেড ইস্যু, মানে যেটা অনেক বেশি ফর্মাল হবে, লেটার টু দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, মানে কোনো ওপিনিয়ন থাকবে, অথেন্টিক হবে,
স্কুল রিলেটেড কিছুর জন্য বিষয়। তাহলে অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। If a longer piece of writing is brief, complete in the third person without digression and emotional overtones, the logically arrange it is a, এখানে একটা কোনো জিনিসের বিবরণী দেওয়া আছে, হয় সেটা ক্লাসিফাইড কোনো অ্যাডভার্টাইজমেন্ট হবে, বিজ্ঞাপন হবে, অথবা নয়তো এটা কোনো মেমোরেন্ডাম হবে, অথবা কোনো রিপোর্ট হবে, বা কোনো নিউজ পেপারের আর্টিকেল হবে। কি বলেছে তার বৈশিষ্ট্য, যে জিনিসটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাইটিংটা সেটা ব্রিফে লেখা আছে, সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এবং সংক্ষিপ্ত আকারে লেখা থাকলেও সেটা কিন্তু কমপ্লিট, থার্ড পার্সনে লেখা হয়। ওকে, উইদাউট ডিগ্রেশন মানে কোনো রকম অবান্তর বিষয় থাকে না। ডিগ্রেশন মানে অবান্তরতা, বা ইমোশনাল ওভারটোনস মানে তোমার এটা মনে হচ্ছে আমার সেটা মনে হচ্ছে, এরকম কোনো ইমোশনাল ওভারটোনস থাকে না, এবং লজিক্যালি একটার পর একটাকে অ্যারেঞ্জ করা হয়। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি রিপোর্ট। ওকে, অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে দ্য টু স্কিলস রিকোয়ার্ড টু টেক নোটস এফেক্টিভলি আর, দুটো স্কিল যেটা নোট টেকিংয়ের জন্য দরকার, সেই স্কিলটা কি? চারটে অপশন। ফার্স্ট অপশন বলছে ইউজিং সিম্বলস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস ইনস্টিড অফ আ ওয়ার্ড। নোট টেকিংয়ে কী হয়, স্পিডে লিখতে হয়, সেক্ষেত্রে তুমি কোনো সিম্বলের ব্যবহার করবে, বা বিভিন্ন ওয়ার্ড লেখার বদলে তার শর্ট ফর্ম ইউজ করবে। নাকি রিরাইটিং অফ আ টেক্সট ইউজিং ইয়োর ওন ওয়ার্ড, মানে যে টেক্সটটা তুমি পড়ছো সেটা নিজের ভাষায় লেখা, সেটাকে নোট টেকিং বলা হয়। নাকি রাইটিং লেজিবলি অ্যান্ড কারেক্ট পাংচুয়েশন, ঠিকঠাকভাবে পংক্তি যে চিহ্নগুলো, এখানে দাড়ি কমা পূর্ণচ্ছেদ সমেত ঠিকঠাকভাবে লেখাকে বলা হয় নোট টেকিং। নাকি রাইটিং ফ্লুয়েন্টলি ইউজিং কনজাংশনস, মানে অ্যান্ড, দেন ইত্যাদিকে নিয়ে এগুলোকে জুড়ে দেওয়া, এইভাবে নোট টেকিং করা হয়, কি হবে? অবশ্যই সিম্বলস আর বিভিন্ন অ্যাব্রিভিয়েশনস, কোনো ওয়ার্ডকে আমরা ছোট ছোট ফর্মে লিখি, সেটা কি বলা হয় নোট টেকিং। কেমন? অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, দ্য সিকোয়েন্স অফ আ রাইটিং প্রসেস উড বি ইন দ্য ফলোয়িং অর্ডার। রাইটিং প্রসেসের যে অর্ডার সেটা কোনটা হবে, প্রথমে কি করবে, দেন মানে তুমি কিছু লিখতে চাইছো, তাহলে কোন অর্ডারে লিখবে, প্রথমে কি করবে, তারপরে কি করবে, তারপরে কি করবে, এটাই জানতে চেয়েছে। দেখো অপশনগুলো দেখো, রিভিউ, মনিটরিং, ট্রান্সলেটিং, নাকি প্ল্যানিং, ট্রান্সলেটিং, রিভিউইং, নাকি ট্রান্সলেটিং, রিভিউইং, মনিটরিং, নাকি প্ল্যানিং, মনিটরিং, রিভিউইং। কোনো কিছু লেখার জন্য তোমাকে কি করতে হবে, আগে প্ল্যান করতে হবে, তাই না? প্ল্যান করলে যে আমি এটা লিখবো, এটার পর এটা এইভাবে সাজাবো, একটা প্ল্যান করলে, তারপর সেটাকে মনিটর করলে, কেমন লিখলে এবং সেটাকে দেখলে আর কি মনিটর করছো, যেভাবে প্ল্যান করছো সেটাকে সেইভাবে এক্সিকিউট করার চেষ্টা করছো, তার মানে আমরা বলতে পারি মনিটর করতে চাইছো। তারপর কি না, জিনিসটা কোনো ঠিক হলো কিনা বা কোথাও কিছু অ্যাড করতে হবে কিনা তুমি রিভিউ করছো, রাইটিংটাকে রিভিউ করা হলো। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড রিভিউইং। কেমন? এটা খেয়াল রাখবে। নেক্সট, দ্য ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ মাস্ট শেয়ার দ্য সেম লিঙ্গুইস্টিক কোর্স ওয়াইল লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কোনটা, দুটো ড্যাশ আছে, শূন্যস্থান পূরণ, ভাষা শেখার জন্য কোন দুটোর মধ্যে বা কাদের মধ্যে সেম লিঙ্গুইস্টিক কোড শেয়ার করতে হয়? অবশ্যই স্পিকার অ্যান্ড লিসনার। কেন? যিনি বলবেন তার সাথে যিনি শুনছেন তার যদি লিঙ্গুইস্টিক কোড ম্যাচ না হয় তাহলে কি ভাষাটা শেখা সম্ভবপর হবে? হবে না, তাই না? কোডটা ম্যাচ করতে হবে, ইংলিশ ভাষার আলাদা কোড, চাইনিজের আলাদা কোড, ম্যান্ডারিন যেটা আলাদা কোড। তার মানে কি কোডটা ম্যাচ করতে হবে কার সাথে কার, স্পিকার আর লিসনারের। কেমন? ওকে, হ্যাঁ এটা তোমার যদি লিসনার আগে থাকতো স্পিকার পরে থাকতো তাতেও হতো। কেমন? ওটা কোনো এফেক্ট ফেলতো না এই ক্ষেত্রে। নেক্সট, তাহলে এই গেল আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল রিলেটেড কিছু কোয়েশ্চেন্স। এবারে আমরা কিছু কোয়েশ্চেন্স করব, সেটা ক্লাসরুমে টিচিংয়ের ক্ষেত্রে, ডাইভার্স ক্লাসরুমে টিচিংয়ের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জেস আসে সেই রিলেটেড কিছু প্রশ্ন। এটা চারটে অপশন। ডেফিসিয়েন্সি
in the ability to write associated with impaired handwriting is a symptom of। হ্যান্ডরাইটিং এর কথা বলেছে, লিখতে সমস্যা, তার মানে বাচ্চার কি আছে, কোন সমস্যা রয়েছে। লেখা মানে আমরা বলেছি গ্রাফ, তাই না, তার মানে বাচ্চার ডিসগ্রাফিয়া রয়েছে। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, আ কমন ডেভেলপমেন্টাল রিডিং ডিসঅর্ডার। আমি ইচ্ছে করে বাকি অপশনগুলো বললাম না, কারণ এর উপর প্রশ্ন আছে। এই যে প্রশ্ন বলা আছে যে কোন ক্ষেত্রে বাচ্চার রিডিং ডিসঅর্ডার দেখা দেয়, কি হবে রিডিং ডিসঅর্ডার বললে? বি ডি গুলিয়ে ফেললো, তাকে বললে 46 লিখতে, সে 64 লিখলো, তার পড়তে সমস্যা আছে, তার মানে তার মধ্যে ডিসলেক্সিয়া আছে। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ইফ আ চাইল্ড ইজ হাইপার অ্যাক্টিভ, কোনো বাচ্চা হাইপার অ্যাক্টিভ, ইম্পালসিভ, কোনো কিছুতে তৎক্ষণাৎ সে রিয়্যাক্ট করে, অ্যান্ড ল্যাক্স জেনারেল কোঅর্ডিনেশন, যে জেনারেল কোঅর্ডিনেশন থাকা, অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কী হবে, তুমি ধরো লিখছো, তার মানে তোমার মাথার মধ্যে যেটা চলছে, তোমার চোখ যেটা দেখছে, তোমার হাতও তার সাথে যাবে, একইভাবে কোঅর্ডিনেট করবে, তবেই তো তুমি ঠিকঠাকভাবে লিখতে পারবে। তো এই ধরনের কোঅর্ডিনেশনগুলো যার মধ্যে ঠিকঠাক হয় না, তাহলে সেই চাইল্ডকে আমরা কী হিসেবে কনসিডার করি? তার কি হিয়ারিং প্রবলেম আছে, নাকি ভিজুয়াল প্রবলেম আছে, নাকি ফিজিক্যাল প্রবলেম আছে, নাকি লার্নিং ডিসএবিলিটি আছে? একটু ভেবে আনসার করো। তাহলে সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কি হয়, লার্নিং ডিসেবিলিটি বলবো আমরা। আরও স্পেসিফিক যদি অপশনে থাকতো এডিএইচডি, তাহলে সেটা আনসার করতাম। হাইপার অ্যাক্টিভিটির সাথে কি রিলেটেড? এডিএইচডি, যার ফুল ফর্ম কি? অ্যাটেনশন, বাচ্চা অ্যাটেনশন দিতে পারছে না, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, অ্যাটেনশনের অভাব ঘটছে, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। ওকে, তো এইভাবেও থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বা হাইপার অ্যাক্টিভিটি বলতে পারি ডিসঅর্ডার। কেমন? চল নেক্সট কোয়েশ্চেন। দ্য টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ফেসিং দ্য মেইন প্রবলেম অফ। ভারতবর্ষে ইংলিশ শিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান সমস্যাটা কি? দ্য ইউজ অফ ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড মেথডস, বিভিন্ন যে আগেকারের প্রচলিত যে পুরনো পদ্ধতি সেইভাবে শেখানো হচ্ছে, ল্যাক অফ গুড লার্নিং মেটেরিয়াল, ঠিকঠাক শিখন করানোর জন্য যে মেটেরিয়ালগুলো সেগুলো নেই, পর্যাপ্ত পরিমাণে নেই, নাকি বোথ, নাকি নান, কি হবে? বোথ হবে কারেক্ট আনসার, অপশন 3। ওকে, জিনিসগুলোকে আরও বেশি উন্নত করতে হবে, মেথডগুলোকে চেঞ্জ করতে হবে, সময়ের সাথে সাথে কি হয় না, অনেক কিছুর আপগ্রেডেশন হয়, সেই অনুযায়ী চেঞ্জ করাটা দরকার। নেক্সট, which of the following is a value associated with an inclusive classroom? ইনক্লুসিভ ক্লাসরুম মানে অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষার কথা বলছি, সবাইকে একসাথে রাখতে হবে। তার মানে ইনক্লুসিভ ক্লাসরুমের সাথে এই চার্টের মধ্যে কোনটা যুক্ত রয়েছে? কম্পিটিশন, নাকি এনভি মানে শত্রুতা বলতে পারি, নাকি সিম্প্যাথি সহানুভূতি, নাকি কোলাবোরেশন? ইনক্লুসিভ একজন আরেকজনের মারফত শিখবে, তো সেটাকে আমরা কি বলতে পারি? কোলাবোরেশনের থ্রু শিখবে। ওকে, খেয়াল রাখবে। নেক্সট, এই যে এনভি, এনভি মানে বেসিক্যালি দেশ হিংসে যেটাকে আমরা বলি সেটাকে বোঝানো, ঈর্ষা। তাহলে ওই টপিকটা কমপ্লিট হলো। এবারে আমরা আরেকটা টপিকে ঢুকছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে গ্রামারের যে ভূমিকা সেই রিলেটেড কিছু বিষয়। প্রথম প্রশ্ন এই ক্ষেত্রে, দ্য থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার, এটা কে দিয়েছেন? ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্টটা বা থিওরিটা স্টেফেন পিঙ্কার, নাকি পিয়াজে, নাকি নোয়াম চমস্কি, নাকি স্টেফেন কার্শন? ইউনিভার্সাল গ্রামার অবশ্যই নোয়াম চমস্কি, অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, অপশন 3। নেক্সট, গ্রামার শুড বি টট বাই, গ্রামারকে কিভাবে শেখানো উচিত? দেখো, গ্রামারের সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। এবারে অপশন ওয়াইজ কি আনসার হবে? বলেছে আস্কিং স্টুডেন্টস টু লার্ন রুলস, বাচ্চাদেরকে বলো যে আগে তোমরা নিয়ম শেখো, নাকি মেকিং লার্নার্স ডু রিটেন অ্যাসাইনমেন্ট, বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে দাও লেখার জন্য,
নাকি গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশনস, ঠিকঠাকভাবে ব্যাখ্যা দাও, নাকি এনেবেলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, যেটা শেখাচ্ছ সেটার প্র্যাকটিস করতে হবে, সে প্রাসঙ্গিক প্র্যাকটিস করাতে হবে গ্রামারের ক্ষেত্রে। এক্সপ্লেন করছো কিন্তু শুধুমাত্র এক্সপ্লেনেশন দিলে কি গ্রামার হবে? গ্রামার তাকে প্র্যাকটিস করাতে হবে, তাই অপশন 4 হবে কারেক্ট আনসার। এটা একটু খেয়াল রাখবে, ঠিকঠাক বুঝে আনসার করতে হবে, হ্যাঁ। ওই জন্য বলেছি 4টে অপশন পড়তে, তাহলে লাস্ট অবধি গেলে আমরা ঠিকঠাকভাবে যাচাই করতে পারবো, কেমন? নেক্সট, একটা মেথড, এই যে 4টে মেথড রয়েছে, ডিডাকটিভ, ইন্ডাকটিভ, আবার ইন্ডাকটিভ ডিডাকটিভ, আর একটা বলছে ইনসিডেন্টাল মেথড। এই 4টে মেথডের মধ্যে কোনো একটা মেথড সম্পর্কে এলাবোরেট ওয়েতে এখানে বলা আছে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মেথড সম্পর্কে এখানে বলা আছে। কী কী স্টেটমেন্ট দিয়েছে? বলেছে দ্য লার্নার বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং দ্য ক্লাসরুম টিচিং, মানে গ্রামার শেখানোর ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এর মধ্যে কোন সময় বাচ্চারা ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকে না? ওকে। আবার বলছে দ্য মেথড ইজ নট চাইল্ড সেন্টার্ড বাট টিচার সেন্টার্ড, মানে এটা শিশু কেন্দ্রিক নয়, শিক্ষক কেন্দ্রিক বা শিক্ষিকা কেন্দ্রিক, টিচার সেন্টার্ড। নেক্সট বলেছে অ্যাভারেজ টিচার ক্যান ইউজ দিস মেথড ইন কান্ট্রি লাইক ইন্ডিয়া, সাধারণভাবে বাচ্চাদেরকে গ্রামার শেখানোর জন্য টিচাররা কিন্তু এই পদ্ধতি এখনও ব্যবহার করে ভারতের মতো কান্ট্রিতে। টিচার সেন্টার্ড বলেছে, কি হবে? ইন্ডাকটিভ হবে না, এটা হবে ডিডাকটিভ, কেমন? ইন্ডাকটিভ সব থেকে উপযুক্ত পদ্ধতি, কিন্তু এখনও অবধি ডিডাকটিভ মেথড ইউজ করা হয়। আগে রুল বললো, তারপর এক্সাম্পল দেওয়া হলো অ্যাভারেজ ওয়েতে, অ্যাভারেজ টিচার যিনি তিনি ব্যবহার করেন এটা। ওকে, ডিডাকটিভ মেথড, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, what is the system of rules that governs how words can be meaningfully arranged to form phrases and sentences, মানে এই 4টের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? কখন না, যখন তুমি ওয়ার্ডগুলোকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে কোনো ফ্রেজ, শব্দগুচ্ছ বা কোনো বাক্য তৈরি করতে চাইছো, সেটাকে আমরা কি বলছি? সেই সিস্টেমটাকে আমরা বলছি গঠন করছি, তার মানে কি সিনট্যাক্স। অপশন 2 হবে কারেক্ট আনসার। ওকে। নেক্সট, ড্যাশ গ্রামার হ্যাজ রিপ্লেসড ড্যাশ গ্রামার, দেখো অপশন দেখো, কোন গ্রামার কোন গ্রামারকে রিপ্লেস করেছে? আনসার হবে, অপশন রয়েছে স্ট্রাকচারাল ফর্মাল, নাকি ফর্মাল ফাংশনাল, নাকি ফাংশনাল স্ট্রাকচারাল, নাকি ফাংশনাল ফর্মাল। এই ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা ম্যাটার করবে, কোনটা আগে কোনটা পরে আছে। অবশ্যই ফর্মাল গ্রামার যেটা তথাকথিত যেটা, সেটা রিপ্লেস হয়েছে কার দ্বারা? ফাংশনাল গ্রামারের দ্বারা। তার মানে আমরা বলতে পারি ফাংশনাল গ্রামার হ্যাজ রিপ্লেসড, কে রিপ্লেস করেছে? ফাংশনাল গ্রামার রিপ্লেস করেছে কাকে? ফর্মাল গ্রামারকে। ওকে। নেক্সট, এইটাও একটু ডেটাবেস প্রশ্ন, হু ইজ দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার? স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার কাকে বলি আমরা, এটা আমি বলে দিচ্ছি, যদি কেউ জানো অবশ্যই আনসার করো। স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার আমরা বলি ফ্রাইজকে, কেমন? ওকে, উনি একজন ভাষাবিদ, ফ্রাইজ। এখানে কিছু বিষয় আছে যে ফর্মাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার বা ফাংশনাল গ্রামারের বিষয়গুলো কি, কেমন? সেই বেসিসে আমরা গ্রামারকে 4টে ভাগে ভাগ করি। গ্রামার কি? গ্রামার হচ্ছে সিস্টেম অফ রুলস অ্যান্ড প্রিন্সিপালস ফর স্পিকিং অ্যান্ড রাইটিং আ ল্যাঙ্গুয়েজ। কোনো ভাষাকে বলা, লেখার জন্য কিছু রুলস থাকে। এই যে আমি ভাত খাই, এটাকে আমি খাই ভাত বললে ঠিকঠাক বোঝাবে না, তো সেজন্য আমরা গ্রামার ব্যবহার করি, যে কোনটার পর কোনটা বসাবো। ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিছু ডিফারেন্সিয়েশন আছে, সেটাই আর কি। ইট অলসো ডিলস উইথ মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ ওয়ার্ডস, শব্দের অভ্যন্তরীণ কিছু গঠন। এবং সিনট্যাক্স মানে কিভাবে শব্দগুলোকে সাজিয়ে তুমি বাক্য বা ফ্রেজ গঠন করবে। এবং এটাকে আমরা 4 ভাগে ভাগ করি: ফর্মাল গ্রামার, ফাংশনাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার আর ট্র্যাডিশনাল গ্রামার। জেনারেলি আমরা 4টে ভাগে ভাগ করি। ফর্মাল গ্রামারকে আমরা বলি থিওরিটিক্যাল গ্রামারও বা সেকেন্ড জেনারেশন গ্রামারও বলি। এটা দিয়েছেন কে? প্রফেসর ডাব্লিউ নেলসন দিয়েছেন। শুনে রাখো, যদি মনে থাকে নেলসনের নাম ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই, কনসেপ্টটা নিয়ে রাখো।
ফর্মাল গ্রামার কিসের সাথে ডিল করে? বিভিন্ন যে রুলস রেগুলেশনস, মানে যেটা আমরা জুনিয়র ক্লাসে পড়ি, নাউন প্রনাউন এইগুলো। ফাংশনাল গ্রামার কি? এটা কনসার্নড উইথ হোয়াট পিপল অ্যাকচুয়ালি সে, মানে প্র্যাগমেটিক যে ফাংশনটা, কোনো সোশ্যাল এনভায়রনমেন্টে মানুষ যে গ্রামারের ব্যবহার করছে। তো এটা কিন্তু ফর্মাল গ্রামারকে রিপ্লেস করে দিয়েছে। ওকে, ফাংশনস আছে, কাজ আছে, ভূমিকা আছে, সেজন্য। স্ট্রাকচারাল গ্রামার কি? ইট রেফার্স টু দ্য ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ দ্যাট গিভস প্রায়োরিটি টু দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ উইদাউট রেফারেন্স টু দ্য মিনিং। মানে কিসে প্রায়োরিটি দেয়? মিনিংয়ের থেকে, মিনিং ছাড়াই স্ট্রাকচারটার উপরে প্রায়োরিটি দিয়ে দেয়, মানে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ একটা। ওকে, স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর প্রায়োরিটি দেয়। চার্লস কার্পেন্টার ফ্রাইস, অ্যান আমেরিকান গ্রামারিয়ান অ্যান্ড লেক্সিকোগ্রাফার, ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার। এখনই আমরা দেখলাম ফ্রাইস, চার্লস কার্পেন্টার ফ্রাইস, উনি স্ট্রাকচারাল গ্রামারের ইনভেন্টর বা ফাউন্ডার। উনি একটা বই লিখেছেন যার নাম স্ট্রাকচার অফ ইংলিশ। এটা একটু খেয়াল রেখো, কেমন? মানে ভদ্রলোকের নাম খেয়াল রেখো। ট্র্যাডিশনাল গ্রামার কি? ট্র্যাডিশনাল গ্রামারকে আমরা বলতে পারি স্কুল অফ গ্রামার, বলতে পারি স্কুল গ্রামার। ইট ইজ দ্য, এই যে অলসো নোন অ্যাজ স্কুল অফ গ্রামার, ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ গ্রামার। এটা গ্রামারের একদম পিওরেস্ট ফর্ম, which deals with correctness, literally excellence. Its root derived from Latin, যার মূল যে উদ্ভবটা সেটা কিন্তু ল্যাটিনের সাথে জড়িত রয়েছে। এবং এটা প্রপার যে গ্রামারটা সেটাকে বলি ট্র্যাডিশনাল। ফাংশনাল মানে যেটাকে আমরা তথাকথিতভাবে সোশ্যাল এনভায়রনমেন্টে ইউজ করি। ফর্মাল কি? ফর্মাল মানে যেটা জুনিয়র ক্লাসেসে আমরা ডেফিনেশন রুলস দিয়ে শিখি সেটাকে। ওকে, আর স্ট্রাকচার মানে আমরা বলতে পারি ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ রয়েছে, যেটা স্পোকেন ইংলিশের সাথে রিলেটেড। ওকে, ক্লিয়ার? চলো এটা আনসার করো। এবারে আমরা আমাদের পরের টপিকে আসছি, সেটা হচ্ছে রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। বলেছে স্পিকিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস, বলা সেটা একটা অ্যাক্টিভ প্রসেস। ওয়াইল লিসনিং ইজ আ ড্যাশ প্রসেস। লিসনিং কি? লিসনিং কম্প্রিহেনশন কিন্তু নয়, কম্প্রিহেনশন থাকলে থাকতো, যদি লিসনিং কম্প্রিহেনশন থাকতো তাহলে ওটা হতো অ্যাক্টিভ, কিন্তু শুধুমাত্র লিসনিং বলেছে। কি হবে? শুনছি, প্যাসিভলি শুনছি, অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। কেমন? নেক্সট, ইন্টোনেশন। ইন্টোনেশনকে আমরা কি বলতে পারি? চড়াই উতরাই এই বিষয়গুলো, তাই না? রাইজিং আছে, ফলিং আছে, এই বেসিসে আমরা ভাগ করি রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশন। আমি একটু বলবো এটার পরে, কোয়েশ্চেনটার পরে। তো বলো, বলেছে অ্যান ইন্টোনেশন মে নট বি আ ড্যাশ টোন। চারটে অপশন, স্লাইডিং, রাইজিং, ফলিং অর লাউড। রাইজিং ফলিং হবে এবং স্লাইডও করছে, ইন্টোনেশন মুভ করছে, তাহলে হবে না কোনটা? লাউড। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। একটু কনসিয়াস থাকতে হবে, কেমন? নেক্সট, এই ইন্টোনেশন সম্পর্কে একটু বলি। ইন্টোনেশন বলতে বোঝায় না প্যাটার্ন অফ রাইজিং অ্যান্ড ফল, দ্যাট ইজ স্লাইডিং বিটুইন, স্লাইডিং ইন বিটুইন ইন দ্য লেভেল, দ্যাট ইজ দ্য পিচ অফ দ্য ভয়েস। ভয়েসকে কখনো বাড়ানো কমানো, এটাকেই আমরা বলছি ইন্টোনেশন। ওকে, তাহলে এই দুটো প্যাটার্ন আছে, একটা হচ্ছে ফলিং আর একটা রাইজিং টোনস। সেই বেসিসে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করছি, রাইজিং ইন্টোনেশন, ফলিং ইন্টোনেশন, এবং স্লাইডিং টার্মটাও এর মধ্যে পড়ে যাচ্ছে দেখলাম। ওকে, ভলিউম ইনক্রিজিংকে আমরা বলছি রাইজিং ইন্টোনেশন, আর ভলিউম ডিক্রিজিংকে আমরা বলছি ফলিং ইন্টোনেশন। ওকে, এটা প্রনাউন্সিয়েশন বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজে যখন আমরা কোনো কথা বলি, কোনো কবিতা পাঠ করি, কোনো ড্রামা প্লে করি, অ্যাক্ট প্লে করি, সেই সময় এগুলো বেশি হয়। ইভেন দৈনন্দিন জীবনেও করি আমরা। ওকে, যেমন ধরো স্ট্রেস, রিদম, কানেক্টেড, এগুলো কি হয়? স্পিচ আর অ্যাকসেন্টের সাথে কানেক্টেড। তোমরা মেনলি খেয়াল রাখবে কি, ইন্টোনেশন মানে হচ্ছে রাইজ আর ফল, এই দুটোর মধ্যে স্লাইড করা, এবং এই দুটো টার্ম আমরা দিচ্ছি রাইজিং ইন্টোনেশন আর ফলিং ইন্টোনেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। A fellow traveler at the airport has just finished reading the newspaper and you want him or her to pass it to you. এয়ারপোর্টে তুমি দেখলে একজন ব্যক্তি তোমার সাথে ট্রাভেল করছেন, উনি নিউজ পেপার পড়া কমপ্লিট করেছেন এবং তুমি তার থেকে ওটা বড় করতে চাইছো, পড়ার জন্য পাস করতে চাইছো, নিতে চাইছো আর কি। তো তুমি কিভাবে রিকোয়েস্ট করবে? চারটে অপশন, বলবে পাস মি দ্য পেপার,
না বলবে পাস মি দ্য পেপার প্লিজ, নাকি বলবে ক্যান ইউ পাস মি দ্য পেপার, নাকি বলবে কুড ইউ পসিবলি পাস মি দ্য পেপার, কি হবে? পারমিশন চাইছো এবং ইফ পসিবল ওটা আমাকে দিন, তাই না? আপনি কি দিতে পারেন? কুড ইউ পসিবলি পাস মি দ্য নিউজ পেপার, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, কি অ্যাপ্রোচে বলা, যে অ্যাপ্রোচটা ম্যাটার করে, কেমন? নেক্সট কোয়েশ্চেন, ডেকোরাম বলতে কি বুঝি? ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা ডেকোরাম বলতে কি বুঝি? পার্টেইন মানে সংক্রান্ত, কোনটা রিলেটেড ডেকোরামের সাথে? চারটে অপশন, ক্ল্যারিটি অ্যান্ড পিওরিটি অফ স্টাইল, কারেক্ট গ্রামাটিক্যাল ইউসেজ, নাকি ভয়েস কোয়ালিটি, নাকি অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার? জেস্চার কি পশ্চার কি, যখন আমরা কথা বলছি বা ইন্টারাক্ট করছি আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেটাকে আমরা বলছি জেস্চার। পশ্চার কি, না তুমি যখন দাঁড়িয়ে আছো বা বসে আছো যেভাবে পজিশনড আছো সেটাকেই বলছি পশ্চার। তাহলে ডেকোরাম কার সাথে রিলেটেড, এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু আগেও করেছি সলভ। কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট জেস্চারের সাথে, মানে রিসেন্টলি, আগে বলতেই রিসেন্টলি করেছি। অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার, ডেকোরাম। আচ্ছা, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়াং লার্নার্স ইজ প্রাইমারিলি মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার। বাচ্চাদেরকে ইন্টারেস্টিং স্টোরি কেন বলা হয়? তাদের কোন স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য? রাইটিং, লিখন শৈলী, স্পিকিং কথা বলার যে কথন শৈলী, না লিসেনিং স্কিলস, নাকি শ্রবণ যে দক্ষতা, নাকি রিডিং স্কিল পঠন দক্ষতা, কি? বাচ্চাদেরকে কেন বলা হয় গল্প? তাদের লিসেনিং স্কিলকে আরও ইমপ্রুভ করার জন্য। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার, নো ডাউট। নেক্সট, চারটে অপশন, ওয়াই ইজ স্টোরি টেলিং মেথড ইম্পর্টেন্ট ইন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস অ্যাট প্রাইমারি লেভেল? একই জিনিসকে একটু ভাষার হেরফের ঘটানো হয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের ক্ষেত্রে প্রাইমারি লেভেলে স্টোরি টেলিং ইম্পর্টেন্ট কেন? প্রথম অপশন বলেছে এটা ক্লাসের মধ্যে মজার উদ্রেক ঘটায়, ফান নিয়ে আসে, নাকি ইট ইজ ইউজফুল ফর ডেভেলপিং ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ স্কিলস, যে ল্যাঙ্গুয়েজ স্কিলসগুলো আছে সেগুলো ইন্টিগ্রেটেড ওয়েতে একসাথে সমস্ত ল্যাঙ্গুয়েজ স্কিল শেখানোর জন্য কাজে লাগে, নাকি ডেভেলপস মোরাল ভ্যালুজ অ্যামং দ্য স্টুডেন্টস, বাচ্চাদের মধ্যে নৈতিকতা নিয়ে আসে, নাকি ইমপ্রুভ স্টুডেন্টস ভোক্যাবুলারি, বাচ্চাদের ভোক্যাবুলারি বৃদ্ধি করতে সাহায্য করে, ইমপ্রুভ করতে সাহায্য করে, কি হবে? অপশন ওয়াইজ 2 হবে কারেক্ট আনসার। আমরা এক্ষুনি দেখলাম লিসেনিং স্কিল ইমপ্রুভ করে, এবং লিসেনিং স্কিলসের সাথে গল্পটা কিভাবে বলা হচ্ছে তারাও চেষ্টা করবে সেইভাবে বলতে, তার মানে স্পিকিং এবিলিটিও ডিপেন্ড করে, তাই না? তো এটা হচ্ছে কারেক্ট আনসার, অপশন 2। ক্লিয়ার? নেক্সট, দ্য মেইন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল। ওরাল ড্রিল কেন ব্যবহার করা হয়? আমরা বলি না ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, ড্রিলিং মেশিন যেটা থাকে, ড্রিলিং মেশিন, ওটা কি? মানে তোমার মস্তিষ্কে বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া, প্র্যাকটিস করিয়ে করিয়ে। এখানে বলছে ওরাল ড্রিল, মৌখিক প্র্যাকটিস। ড্রিল মানে হচ্ছে প্র্যাকটিস করা, ড্রিল করা হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন কোনো এক্সারসাইজের ক্ষেত্রে, নেভি বলো বা এয়ারফোর্স, বিভিন্ন ক্ষেত্রে এয়ারফোর্সের হোক বা নেভির ক্ষেত্রে আমরা দেখি ড্রিলিং হয় বা প্যারেড করানো হয়, সেটাকেও আমরা ড্রিল বলি। তো ওরাল প্র্যাকটিস, প্র্যাকটিস অর্থে বলা। এর মেইন পারপাস কি? চারটে অপশন, টু ইমপ্রুভ দ্য স্পিকিং স্কিলস অফ লার্নার, বাচ্চাদের মানে যারা শিখছে শিক্ষার্থীদের যে কথন দক্ষতা, বলার যে দক্ষতা সেটাকে এনহ্যান্স করা, নাকি টু ইমপ্রুভ দ্য রিটেনশন ক্যাপাসিটি অফ লার্নার্স, মনে করার স্মৃতি মন্থন করা, তাদের স্মৃতিশক্তিকে জোরালো করার একটা প্রসেস, নাকি টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিলস অফ দ্য লার্নার্স, বাচ্চাদের বোধগম্যতা যাচাই করার জন্য, নাকি টু ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি? ওরাল ড্রিল কেন করা হয়, কি জন্য করা হয়, মেইন পারপাসটা কি? অ্যাকচুয়ালি আমরা এখানে বলবো বাচ্চাদের প্রনাউন্সিয়েশন আর যেটা বলছে তারা, তার মধ্যে যেন অ্যাকিউরেসি থাকে, সেই জন্যই মেনলি করানো হয়। মনে হতে পারে স্পিকিং স্কিলস, বাট তার থেকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে কি প্রনাউন্সিয়েশন আর অ্যাকিউরেসি, এটাকে ইমপ্রুভ করা, টু ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি। কেমন? টু ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি, এই জন্যই কিন্তু ওরাল ড্রিল করানো হয়। ওকে, বারবার একই জিনিসকে প্র্যাকটিস করানো হয়। স্পিকিংয়ের থেকে বেটার কী হবে? প্রনাউন্সিয়েশন এবং অ্যাকিউরেসি। ক্লিয়ার?
নেক্সট বলেছে ড্রিলিং ইজ দ্য মেজর টেকনিক অফ, ড্রিলিং কিসের জন্য একটা মেজর টেকনিক? অপশন ওয়ান, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, নাকি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেশন করা, ইন্টারাকশন করা সেই অ্যাপ্রোচের জন্য, নাকি জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, নাকি প্লেওয়ে মেথড? এই কোশ্চেনটাও বোধহয় আমরা আলোচনা করেছি। ড্রিলিং কিসের মেজর টেকনিক? অবশ্যই জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, এটা আমরা জানি। আর আমরা বললাম যে ড্রিলিং হচ্ছে প্র্যাকটিস করা, জিটিএম এর গ্রামার ট্রান্সলেশন মেথডে এটা একটা খুব মেজর টেকনিক। অপশন 3 হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। নেক্সট, এটাও চারটে অপশন। A teacher makes her learners understand their errors in speech and pronunciation by citing some of the errors without mentioning who do such errors. টিচার কি করলেন? বাচ্চাদের বিভিন্ন টেস্ট নিয়েছিলেন অ্যাকচুয়ালি, প্রনাউন্সিয়েশন এবং স্পিচ রিলেটেড, এবং উনি বললেন যে তোমার মানে নাম মেনশন করেননি যে এটা এই বাচ্চার এই প্রবলেম হচ্ছে বা অমুকের এই প্রবলেম হচ্ছে, ওটা উনি মেনশন করেন। উনি শুধু বলেছেন তোমাদের মধ্যে কারোর এই প্রবলেম হচ্ছে, কারোর সেই প্রবলেম হচ্ছে, প্রবলেমটাকে, এররটাকে মেনশন করেছেন, ভুল হয়েছে এটাকে মেনশন করেছেন, নাম বলেননি। হ্যাঁ, তো উনি সপ্তাহে একবার করে এটা করে থাকেন, দিস শি ডাজ ওয়ান্স আ উইক। তার মানে এটা কেন করতেছেন? হোয়াট ডাজ শি ডু টু ইমপ্রুভ দিস স্পিকিং স্কিলস অ্যান্ড প্রনাউন্সিয়েশন? মানে স্পিকিং আর প্রনাউন্সিয়েশনের জন্য উনি এটা কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, মানে কীভাবে এটা করছেন, এটা করার জন্য উনি কি করছেন, এটাকে আমরা কি বলতে পারি, এই বিষয়টাকে কি বলি? উনি এটা এরর অ্যানালিসিস করছেন, নাকি টিচিং প্রনাউন্সিয়েশন থ্রু এক্সাম্পলস দিয়ে দিয়ে শিক্ষণ করছেন, নাকি কমিউনিকেশন স্কিলস এটা, নাকি ফিডব্যাক? উনি কি করছেন? বাচ্চাদের এই ভুলটা উনি বলছেন যে তোমাদের এই ভুলটা হয়েছে, তার মানে কি উনি ফিডব্যাক দিচ্ছেন। অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, এই টপিকটা আমাদের কমপ্লিট হলো। এবারে আমরা আরেকটা টপিকে আসছি, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে। তো প্রথম প্রশ্ন বলেছে দ্য সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেমস শুড ইনভলভ দ্য প্রিন্সিপাল। তুমি যখন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন আইটেমস, ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বিভিন্ন কিছু চুজ করবে, সেক্ষেত্রে কোন প্রিন্সিপালটা তোমাকে খেয়াল রাখতে হবে? চারটে অপশন আছে, 1 2 3 4 করে বলেছে। অ্যাম্পল ওয়ার্কশিটস অফ ফর প্র্যাকটিস, অ্যাম্পল মানে এনাফ, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের জন্য ওয়ার্কশিটস আছে তোমার কাছে, নাকি এভরি এভরিডে হবে? হ্যাঁ, এভরিডে যে ভোক্যাব বা সেন্টেন্স রয়েছে তোমার। এবং থার্ড অপশন বলেছে লার্নেবিলিটি, কভারেজ আর টিচাবিলিটি, মানে এমন কিছু আইটেম চুজ করবে যেটা শিখনযোগ্য, যার একটা ইম্প্যাক্ট রয়েছে এবং যেটা শেখানো যায়। ওকে, নাকি শুধুমাত্র গ্রামারের যে রুল সেটার উপর ফোকাস করবে, কি হবে? এমন কিছু চুজ করব যেটার ইম্প্যাক্ট রয়েছে, যেটা শেখানো যায় এবং শিক্ষণটাও ভালোভাবে দেওয়া যায়। তো অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার, যার যথোপযোগিতা রয়েছে। কেমন? নেক্সট, ইফ আ টিচার ওয়ান্টস টু ক্যাটার টু দ্য লার্নিং স্টাইল অফ অল চিলড্রেন শি শুড, মানে একজন টিচার কি করতে চাইছেন? সব শিশুর শেখার যে শৈলী, সেই যে ডিমান্ডটা, সেটাকে ফুলফিল করতে চাইছেন, পূরণ করতে চাইছেন, তাহলে তিনি কি করবেন? বাচ্চাদের বলবেন যে অ্যাডভাইস চিলড্রেন টু জয়েন কো কারিকুলার অ্যাক্টিভিটিস টু শো দেয়ার ট্যালেন্ট অ্যান্ড লার্নিং স্টাইলস, বিভিন্ন যে সহপাঠক্রমিক কার্যাবলী আছে সেগুলোকে পার্টিসিপেট করতে বলবেন, যাতে তারা তাদের যে দক্ষতা, শৈলী সেগুলোকে দেখাতে পারে, নাকি রিভাইজ অল লেসন্স বিফোর দে অ্যাপিয়ার ইন সামেটিভ অ্যাসেসমেন্ট এক্সাম, প্রত্যেকটা চ্যাপ্টারকে তার টার্ম এন্ড এক্সামের আগে রিভাইজ করিয়ে দেওয়া, নাকি টেস্ট দ্য স্টুডেন্ট ফ্রিকুয়েন্টলি টু এনশিওর দ্যাট দে লার্ন দ্য কনসেপ্ট থরোলি, টেস্ট নেওয়া। ওকে, টেস্ট নেওয়া, টেস্ট নেবেন কারণ দেখতে চাইছেন যে বাচ্চারা ঠিকঠাকভাবে থরোলি শিখেছে কিনা, নাকি এমপ্লয় ভ্যারাইটি অফ টিচিং মেথডস অ্যান্ড মোডস টু অ্যাসেস হোয়াট ক্যাটার্স টু দ্য ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার্স, মানে বিভিন্ন জনকে বিভিন্ন কাজে এনগেজ করবেন, অ্যাক্টিভ রাখবেন, যাতে ডাইভার্সিটিটাও মেনটেন থাকে এবং তারা শিখতেও পারে, সেই ডাইভার্সিটির মধ্যেও তারা শিখতে পারে। কি হবে? বাচ্চাদের যে ডাইভার্সিটি, প্রত্যেকের চাহিদা পূরণ করতে চাইছেন, তার মানে অপশন 4 হবে কারেক্ট আনসার। ওকে,
ক্লিয়ার? নেক্সট নেক্সট বলেছে, থ্রু হুইচ মেন্টাল অ্যাক্টিভিটি ডু উই ট্রান্সফর্ম অ্যাভেলেবল ইনফরমেশন টু রিচ কনক্লুশন। এই চারটের মধ্যে মানে মোটিভেশন, প্রবলেম সলভিং, রিজনিং, থিঙ্কিং, এই চারটে স্কিলের মধ্যে কোনটা থ্রু আমরা ইনফরমেশন থেকে কনক্লুশনে আসতে পারি? কি দরকার? ভালো করে অপশনগুলো পড়ো। প্রবলেম সলভিংয়ের থেকেও, প্রবলেম সলভিং তো তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, না? যেখানে প্রবলেম দরকার সেখানে। কিন্তু যুক্তি, যুক্তি তো সব জায়গাতেই কাজে লাগে। তার মানে রিজনিং হবে কারেক্ট আনসার। বাংলায় কোথায় পাংচুয়েশন মার্কস দেবে, সেটা তো প্রবলেম সলভিং না, সেটা তোমাকে যুক্তি দিতে হবে যে এখানে পূর্ণচ্ছেদ দেবো কারণ এখানে বিরতি দরকার। মানে রিজনিংটা দরকার হবে। ওকে, অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট বলেছে, দ্য ন্যাচারাল অর্ডার ইন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্ট দ্যাট চিলড্রেন। কি হয় ন্যাচারাল অর্ডার, প্রকৃতিগতভাবে কোনটা ঠিক? মানে বাচ্চারা, চিলড্রেন আর স্লো অ্যাট লার্নিং টু স্পিক ওয়েন নট ইন স্কুল। বাচ্চারা যখন স্কুলে যায় না, তারা লার্নিং, শিখন, যেটা বলা, শিখন থেকে বলা, এটা দেরি করে হয়, নাকি লার্ন টু রিড অ্যান্ড রাইট সাইমালটেনিয়াসলি, দুটোই তারা কন্টিনিউ ওয়েতে সাইমালটেনিয়াসলি শেখে, নাকি আর এবেল টু স্পিক ফার্স্ট অ্যান্ড দেন লিসন, প্রথমে তারা বলতে শেখে তারপরে তারা শোনে, নাকি দে অ্যাকুয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স আর্লিয়ার দ্যান আদার্স। বাচ্চারা বাকিদের থেকে কি হবে, খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজ যে স্ট্রাকচার সেটা খুব ইজিতে ন্যাচারাল অর্ডারে তারা অ্যাডপ্ট করতে পারে। তার মানে অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার, অ্যাকুয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্স আর্লিয়ার দ্যান আদার্স, অপশন 4 কারেক্ট আনসার। ওকে, নেক্সট বিএফ স্কিনার। বিএফ স্কিনার কি ক্লেম করেছেন এটা জানতে চেয়েছে। উনি কিসের ওপর গুরুত্ব দিয়েছেন? এটা চারটে অপশন বলেছে, ক্লেম দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু, ল্যাঙ্গুয়েজ কিসের মাধ্যমে বাচ্চারা শেখে? রিপিটেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, এই কোয়েশ্চেনটাও আমরা সলভ করেছি। নাকি রিইনফোর্সমেন্ট এবং ইমিটেশনের কথা বলেছেন, একটা ওয়ার্ড থাকলেই তো তোমরা আনসার করতে পারবে। ইমিটেশন, বাচ্চারা বড়দেরকে অনুকরণ করে। তার মানে অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার, রিইনফোর্সমেন্ট অ্যান্ড ইমিটেশন। ইমিটেশন অবশ্যই, এবং তার সাথে যদি রিইনফোর্সমেন্ট পাওয়া যায় তবে তো ভালোই কথা, উদ্দীপক। ওকে, নেক্সট an English textbook for class 1 start with pictures, poems and stories and ends with alphabets in the end. ক্লাস 1 এর যে টেক্সট বুক সেটা শুরু হচ্ছে, বলা আছে আর কি, এটা কোন অ্যাপ্রোচ তোমাদেরকে বলতে হবে। বই, মানে বইটা শুরু হচ্ছে বিভিন্ন ছবি, বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প দিয়ে, এবং শেষ হচ্ছে বিভিন্ন অ্যালফাবেট দিয়ে, মানে অ্যালফাবেট আর কি, যে লেটার্সগুলো আছে সেগুলো দিয়ে। তার মানে এক্ষেত্রে কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোচটা? ইলেকট্রিক অ্যাপ্রোচ, নাকি বটম আপ অ্যাপ্রোচ, নাকি টপ ডাউন অ্যাপ্রোচ, নাকি ল্যাঙ্গুয়েজ ক্রস কারিকুলাম অ্যাপ্রোচ? বাচ্চার কিন্তু অ্যালফাবেটের ধারণা নেই, সে আগে গল্প কবিতা শুনছে। তার মানে কি টপ থেকে ডাউনে আসছে, এটাকে আমরা বলছি টপ ডাউন অ্যাপ্রোচ। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো এই অ্যাপ্রোচগুলো সম্পর্কে একটু আমাদের জানতে হবে, খেয়াল করো। ইলেকট্রিক অ্যাপ্রোচ এগুলো সম্পর্কেও বলছি। টপ ডাউন কি না, যেটা আমরা দেখলাম সেটাই, এরকমই প্রশ্ন থাকবে যদি থাকে। যেখানে কি হয় এক্সাম্পল দিয়ে খেয়াল রাখবে, শুধুমাত্র এক্সাম্পল, বেশি ভাইটাল বা ডিটেলে যাওয়ার দরকার নেই। না, যেখানে পোয়েম স্টোরিজ মানে হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারের দিকে আসা হয়, ঠিক আছে, পোয়েম স্টোরিজ থেকে শুরু করে অ্যালফাবেটের দিকে আসা হয়। আর বটম আপ বলতে আমরা কি বলতে পারি দেখো, এটা ফোকাস করে কনসেন্ট্রেটিং অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ওয়াইল লিসনিং রাদার দ্যান দ্য মিনিং অফ দ্য টেক্সট অ্যাজ আ হোল। মানে প্রথমে ওয়ার্ড ফ্রেজ এগুলোর ওপর এমফেসাইজ করা হচ্ছে, তারপর টেক্সটের ওপর, জাস্ট টপ ডাউনের অপোজিটটা। কেমন, ক্লিয়ার? নেক্সট আসছি ইলেকট্রিক অ্যাপ্রোচ আর ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, যেটাকে আমরা LSC বলছি। যখন শিক্ষার্থী আর যেটাকে পড়ানো হবে, যে লেসনটা পড়ানো হবে, তো সেই সময় বিভিন্ন যে টিচিং স্ট্র্যাটেজিস আছে সেগুলোকে কম্বাইন করে
পড়ানো হচ্ছে সেটাকে আমরা বলছি কোন অ্যাপ্রোচ না ইলেকট্রিক অ্যাপ্রোচ। ওকে, ইট ইজ দ্য বেস্ট মেথড ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, সরি, it is the best method for language teaching with the combination of different teaching methods to be used according to lesson and learners. Our language across the curriculum ki, it implies that language learning takes place in all subject classes as reading a social studies book, SST মানে social studies of English medium also helps the child to read, listen and understand English at the same time. মানে এন্টায়ারলি সব জায়গার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কাজে লাগছে। প্রথমত দেখো, ইংলিশ বোঝার ক্ষেত্রে মানে শোনা, বলা, বোঝা ইত্যাদির ক্ষেত্রে কাজে লাগছে ইংলিশের। আবার কোনো সমাজ যে বিজ্ঞান, সমাজ যে বিজ্ঞান ইংলিশ ভাষায় লেখা আছে ইংলিশ মিডিয়ামে, সেই সমাজবিজ্ঞানের বোঝার ক্ষেত্রেও যখন কাজে লাগছে, কোন অ্যাপ্রোচে পড়ানো হচ্ছে সেটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ। ওকে, এবারে পরের প্রশ্ন, হোম ল্যাঙ্গুয়েজ ইজ আ ড্যাশ ইন আ ন্যাচারাল ওয়ে। হোম ল্যাঙ্গুয়েজ কি হয়? হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন আ ন্যাচারাল ওয়ে। কিভাবে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখি বা মাদার টাং শিখি? আমরা অ্যাকোয়ার করি, শিখি না, আমরা আয়ত্ত করি, তাই তো, অ্যাকুইজিশন ঘটে। অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। আমরা কিন্তু এখন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন যে চ্যাপ্টারটা তার এমসিকিউজ করছি। আমাদের ইংলিশের ক্ষেত্রে বা আমরা বাংলার ক্ষেত্রেও বলতে পারি, ভাষার ক্ষেত্রে আজকের আলোচনার লাস্ট টপিক। নেক্সট কোয়েশ্চেন, চারটে অপশন রয়েছে। কি বলা আছে? অ্যাকর্ডিং টু ভাইগটস্কি চাইল্ড ডেভেলপমেন্ট ইজ, ভাইগটস্কির মতানুসারে চাইল্ড ডেভেলপমেন্টকে কি বলছে? আ প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারাকশন, মানে সামাজিক যে মিথস্ক্রিয়া তার বাই প্রোডাক্ট। আ প্রোডাক্ট অফ ফর্মাল ইন্টারাকশন, মানে ফর্মাল যেটাকে আমরা বলি, অফিসিয়াল যেটাকে আমরা বলি। আ প্রোডাক্ট অফ অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, নাকি নান অফ দ্য অ্যাবাভ? ভাইগটসকে কিসের উপর গুরুত্ব দিয়েছেন? সেটাই আনসার। ভাইগটসকে গুরুত্ব দিয়েছেন সোশ্যাল ইন্টারাকশনের উপর, তাই না? তার মানে অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার, আ প্রোডাক্ট অফ সোশ্যাল ইন্টারাকশন। কেমন সিম্পল, ওই কথাটাই জানতে চেয়েছে। নেক্সট বলেছে, আ চাইল্ড ডাজ নট কিপ গুড হেলথ। একটা বাচ্চার স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক নয়, সে বারবারই ডক্টরের কাছে যায়, হি হ্যাজ টু ভিজিট এ ডক্টর অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তার এই সমস্যাটা, তার এই প্রবলেমটা কিসে এফেক্ট করবে? তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে, নাকি বলা এবং স্পিক অ্যান্ড টকিং যেটা বলার ক্ষেত্রে, নাকি এন্টায়ার শেখার ক্ষেত্রে, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কেউ যখন অসুস্থ থাকে তার এন্টায়ার শিখনটাই বিঘ্নিত হয়, তাই না? তার মানে সেটা কিসের জন্য সমস্যা হবে? এন্টায়ার লার্নিংয়ের ক্ষেত্রেই সমস্যা হয়ে যাবে। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, which one of the theory based on the habit formation that says that human or any creature gives response due to stimulus or humans learn due to stimulus? চারটে, সরি, তিনটে কন্ডিশনিং এর কথা আছে। কোন কন্ডিশনিং এ বলা হচ্ছে যে হ্যাবিট ফর্মেশন কিসের দ্বারা? কোনো হিউম্যানের হতে পারে বা কোনো প্রাণীর হতে পারে, তার কোনো হ্যাবিট ফর্মেশন হচ্ছে, এবং সেক্ষেত্রে কার জন্য? কোনো উদ্দীপকের কারণে হতে পারে, বা সেই উদ্দীপকের দ্বারা সে যখন শিখছে সেই কারণে হতে পারে, কোনো রেসপন্স, উদ্দীপকের প্রতি রেসপন্স হিসেবে হতে পারে, বা উদ্দীপক থেকে শেখা হিসেবে হতে পারে ওই রেসপন্সটা। হ্যাবিট ফর্ম হচ্ছে, সেটাকে আমরা বলছি প্যাভলভের যেটা কি বলে, ক্লাসিক্যাল কন্ডিশনিং। আনসার হবে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, আর যদি বলা হয় অপারেন্ট কন্ডিশনিং, এটা কার সাথে রিলেটেড? স্কিনারের সাথে রিলেটেড। ওকে, ক্লাসিক্যাল কন্ডিশনিংটা রিলেটেড প্যাভলভের সাথে, আর অপারেন্ট কন্ডিশনিং রিলেটেড স্কিনারের সাথে। নেক্সট, when children first start to speak in a sentence their speech may be described as, বাচ্চারা যখন প্রথম কথা বলতে শেখে, মানে কথা নয়, সেন্টেন্স, ওকে, মানে বাক্য ব্যবহার করে কথা বলে, বিভিন্ন ভাগ আছে, বাচ্চাটা কথা বলে, ব্যাবল করে, আরও অনেক কিছুই করে, কিন্তু যখন সেন্টেন্স ব্যবহার করছে তখন সেটাকে আমরা কোন স্টেজ বলছি? ব্যাবলিং বলছি, না এক্সেপশনালি সফট বলছি, নাকি টেলিগ্রাফিক স্টেজ বলছি, নাকি মাল্টিলিঙ্গুয়াল স্টেজ বলছি? এটা জানো তোমরা?
সেটাকে আমরা বলছি টেলিগ্রাফিক স্টেজ। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, next, the most important factor which is responsible for the differentiation between language learning and language acquisition is, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করেছি। ল্যাঙ্গুয়েজ শেখা এবং ল্যাঙ্গুয়েজ আয়ত্তীকরণের মধ্যে মেইন পার্থক্য ঘটায় বা মেইন পার্থক্য যে করে সেজন্য দায়ীটাকে গ্রামার, ভাষার যে গ্রামার সেটা, নাকি ল্যাঙ্গুয়েজের যে অ্যাসেসমেন্ট সেটা, মান নির্ভর সেটা কি, নাকি ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে টেক্সট বুক সেটা, নাকি ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট, কি পরিবেশ পাচ্ছ সেটা ম্যাটার করে। অবশ্যই অপশন 4 এনভায়রনমেন্টটা ম্যাটার করে। ওকে, অপশন 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, আ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, ভাষা শেখার ক্ষেত্রে আমরা কোন পিরিয়ডটাকে ক্রিটিক্যাল পিরিয়ড বলছি? এখানেও চারটে অপশন আছে। প্রথম অপশন বলছে দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম। মানে সেই পিরিয়ডকে বলছে, যে পিরিয়ডে, ক্রিটিক্যাল পিরিয়ড বলতে সেই পিরিয়ডকে বোঝানো হচ্ছে যখন অন্যান্য সময় অপেক্ষা বাচ্চারা অনেক বেশি ভালোভাবে, অনেক বেশি ইজিলি ভাষা শেখে, সেটাকে আমরা ক্রিটিক্যাল পিরিয়ড বলছি। নাকি দ্য লেন্থ অফ টাইম বিফোর আ কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট টেক্স প্লেস ইন ক্লাস, মানে যখন কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লাসে তার আগের যে সময়, সে সময় যদি ভাষা শেখা হয় সেটাকে আমরা ক্রিটিক্যাল পিরিয়ড বলছি। নাকি বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর এনি ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট, মানে কোনো ভাষার প্রজেক্টের ক্ষেত্রে সব থেকে বেস্ট যে প্রিপারেশন রিলেটেড পিরিয়ড সেটাকে ক্রিটিক্যাল পিরিয়ড বলছি। নাকি স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্টস টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইউজ, মানে যে সময় বাচ্চারা খুব দৃঢ়ভাবে, ইন্টেন্সিভলি, খুব ডেপথে গিয়ে ভাষা প্র্যাকটিস করে সেটাকে বলছি, যে টাইমটা তাদের জন্য সেট করা থাকে সেটা কি হবে? ক্রিটিক্যাল পিরিয়ড আমরা বলছি অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। না, অন্যান্য সময় অপেক্ষা যে সময়ে বাচ্চারা অনেক তাড়াতাড়ি ভাষা শেখে, যেমন আর্লি চাইল্ডহুড স্টেজকে আমরা বলি ভাষা শেখার জন্য ক্রিটিক্যাল পিরিয়ড বা সেন্সিটিভ পিরিয়ড বা ফাস্টেস্ট পিরিয়ড, তাই তো? ওকে, নেক্সট, হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ? এই চারটের মধ্যে ভাষা শেখার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট পিরিয়ড কোনটা, মানে কোন ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট? ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, মানে একটা ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট যেটা অনেক ভালোভাবে ডেভেলপড সেটা, নাকি গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে গ্রামারের যে রুলসগুলো সেগুলো, নাকি কোয়েশ্চেন বেসড অন টেক্সট, যে টেক্সটটা আছে তার উপরে কোয়েশ্চেন্স, নাকি টেক্সট বুক অন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ওই ভাষার উপর কোনো টেক্সট বুক। কোনো ভাষা শেখার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কি হবে? এনভায়রনমেন্ট যদি ভালো পায় বাচ্চারা খুব ভালোভাবে শিখতে পারে, তাই না? তার মানে ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট আমরা আনসার করতে পারি। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট, লাস্ট কোয়েশ্চেন। কিছু ওয়ার্ড আছে, এটাও কিন্তু একবার সিটেটে এসেছিল, এইগুলো মেনলি সিটেট, বিভিন্ন রিড বা ইউপিটেট বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেখান থেকেই নেওয়া কোয়েশ্চেনগুলো, মেনলি সিটেটের কোয়েশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার। ওকে, স্ট্রাট, স্ট্রাইড আর ট্রাড বা ট্রড, এই ওয়ার্ডগুলো কিসের, কোন পদ্ধতির আর কি ভাগ বলতে পারি বা ডেসক্রাইব করছে? এটা সম্পর্কে একটা স্লাইড আছে, সেখানে আমি যাচ্ছি। কেউ কি জানি এই ওয়ার্ডগুলো কি ডেসক্রাইব করছে? গ্যালোপিং মানে স্পিডে চলে যাওয়া, নাকি রানিং দৌড়ানো, নাকি কোনো কিছুতে চড়া রাইড করা, নাকি ওয়াকিং হাঁটা? এটা খেয়াল রাখবে ওয়াকিংয়ের সাথে রিলেটেড, কেমন? তো এইগুলো এলাবোরেট করছি এখানে, দেখো। স্ট্রাট বলতে আমরা যেটাকে বলছি, walk with a stiff, erect and apparently arrogant or conceited gait, মানে খুব রূঢ়ভাবে হেঁটে চলা, ওটাকে আমরা বলছি। ওকে, স্ট্রাইড যেটাকে আমরা বলছি ওয়াক উইথ লং ডিসেসিভ স্টেপস ইন এ স্পেসিফাইড ডিরেকশন, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে খুব, মানে লং ডিরেকশনে বড় বড় পা ফেলে হাঁটা। ট্রাড যেটা বা ট্রট যেটাকে আমরা বলছি টু ওয়াক স্লোলি উইথ আ লট অফ এফোর্ট, আস্তে আস্তে হাঁটা। ওকে, অনেক এফর্ট দিয়ে।
আর গ্যালোপিং মানে হচ্ছে রানিং অর মুভিং কুইকলি, খুব স্পিডে হাঁটা দৌড়ানো এটাকে আমরা বলছি। তার মানে এই ওয়ার্ডগুলো, আর রানিং তোমরা জানো যে দৌড়ানোকে বোঝানো হয়, রাইডিংও জানো কোনো কিছুর ওপরে চড়াকে মানে যখন চড়ছে মানুষ সেটাকে আমরা বলছি রাইড করা। তো এই টার্মগুলো কিসের সাথে রিলেটেড? স্ট্রাট, স্ট্রাইড, ট্রট, এগুলো ওয়াকিংয়ের সাথে রিলেটেড। ক্লিয়ার? ওকে, তো এই ছিল আজকের ক্লাস ইংলিশ পেডাগজির উপরে। ইংলিশ পেডাগজি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাজ হবে এখন রিভিশন দেওয়া। ওকে, আর থ্যাংক ইউ সবাইকে। তোমাদের লাস্ট মক টেস্ট আগামীকাল হলেই কিন্তু এই 2023 প্রাইমারি টেটের জন্য শেষ মক। তোমরা হাতে 10 দিন সময় পাচ্ছ, 2 দিন করে ভাগ করে নিতে পারো, বা ধরো বাংলা ইংলিশের ক্ষেত্রে 1 দিন করে লাগছে, সেটাকে তোমরা সিডিপি হোক বা ম্যাথ হোক বা ইভিএস হোক সেই জায়গায় কাজে লাগাতে পারো। এনাফ টাইম আছে রিভিশনের জন্য। রিভিশন করো, ভালোভাবে করো, ভালোভাবে পরীক্ষা দিও। আর এরপর তোমাদের সিটিপি ক্লাস হবে আর কি, তো জয়েন করে যে ওটাতেও। আর এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। এন্ড করলাম। আপাতত টেক কেয়ার অল।